কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের বাচ্চা ডায়েরি চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। ধন্যবাদ। গল্পটা শোনার পর লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর আপনারা কেমন ধরনের রোমান্টিক ভালোবাসার গল্প শুনতে চান সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনার জন্য না, তাহলে? ও যে ছেলেটাকে ভালোবাসতো, যার সাথে বিয়ে ঠিক হয়েছিল, শুনলাম গতকাল সে নাকি তার নয়া প্রেমিকার সঙ্গে রুম ডেট করতে যে ধরা খেয়েছে। সেটা দেখে অতিরিক্ত কষ্টে প্লাস পরীক্ষার ফলাফলের অতিরিক্ত অবনতি দেখে প্রেমা এমন স্টেপ নিয়েছে। আমি ওকে বারবার মানা করেছিলাম কোনো ভুল স্টেপ না নিতে, তারপরেও মেয়েটা শুনল না। আমাকে নাকি একবার দেখতে চেয়েছে মাপ চাইবে বলে। ওর ধারণা আমাকে কষ্ট দিয়েছিল বলেই ওর সঙ্গে এমন হয়েছে। কিন্তু বিশ্বাস করো মাহা, আমি কখনো ওর খারাপ চাইনি। মাসুদের প্রতিটি বাক্য জড়িয়ে যায়। মাহা কথার খেই হারিয়ে ফেলল। মাসুদের চেহারায় অসহায়ত্ব ছাপ স্পষ্ট। আজকের মধ্যেই এমন কিছু শুনবে আশা করেনি সে। এমনিতে বিয়ে নিয়ে সারাটি দিন ব্যস্ততা এবং ধকলের মধ্যে কাটিয়েছে, তার উপর এখন মানসিক অশান্তি। মাসুদের কষ্ট হচ্ছে। প্রেমাকে সে আসলেই পছন্দ করত, সেটা অনুভব করে মাহা প্রশ্ন করে, এখন কেমন আছে প্রেম আপু? সারভাইভ করার চান্স কম। হসপিটালে যাওয়ার পথে ওদের গাড়িটার অ্যাক্সিডেন্টও হয়েছে। মাহা কিছু একটা ভেবে বলল। চলুন। মাসুদ মাহার দিকে তাকিয়ে প্রশ্ন করে, কোথায়? মাহা খুবই গোপনীয় কথা বলার ভঙ্গিতে বলল, প্রেম আপুকে দেখতে। আপনি বলেছেন আপনাকে যেন আমি আগে বন্ধু ভাবি। আমি সেটা ভেবেছি। এখন আপনার আপুর কাছে যাওয়া উচিত। তাই চলুন। আমি সাথে না গেলে বাড়িতে সমস্যা হতে পারে, তাই আমিও যাব। আমি না হয় হসপিটালের বাইরে থাকবো। মাসুদ চোখ রাঙিয়ে তাকায়, চেহারায় কাঠিন্য ভাব প্রকাশ পায়, কণ্ঠে তেজ ঠেলে বলে, অনেক বুঝতে শিখেছিস, একা একা ভেবে নিচ্ছিস সব। এখন যেতে হবে না, তুই ঘুমাতে যা। আমি কাল সকালে গিয়ে দেখে আসবো। আজ যদি যেতে না পারেন আপনি আফসোস করবেন না তো? আমার কথা শুনুন, কেউ তো জানবে না। গিয়ে দেখে চলে আসবো। আপনার মনও শান্ত হবে। নিজের চোখে আপুকে একবার দেখেও আসলেন। মাসুদের তরফ থেকে কোনো উত্তর এলো না। মাহার কান্না পেয়ে গেল মাসুদের ভারাক্রান্ত চেহারা দেখে। চোখের সাথে সাথে নাকেও পানি চলে আসে। নাক টেনে মাহা প্রায় কেঁদে বলল, আপু অতটাও খারাপ ছিল না, চলুন না গিয়ে দেখে আসি। আপু যদি মারা যায় তাহলে আমারও কষ্ট হবে, আপনার কষ্ট হচ্ছে। একবার দেখে আসলে কি হয়? আপনাকে কষ্টে দেখে আমার ভালো লাগছে না। আপনাদের কারোর কষ্ট সহ্য হয় না আমার, আপনি জানেন না? মাহার নাক টানার শব্দে মাসুদ স্পষ্ট টের পেয়ে এই চিৎকাদুনে মেয়েটা আবারও কেঁদে ভাসাবে। মেয়েটা সবার প্রতি এত মায়া, কারোর কষ্ট দেখতে পারে না। ওর এই কথাগুলো শোনার পর মাসুদেরও খারাপ লাগছে। আগের তুলনায় অত্যাধিক চাপ অনুভব করছে বুকে। না যাওয়া পর্যন্ত মাহা থামবে না, কান্নাকাটি শুরু করে দেবে। এরপর কেঁদে কেঁদে অসুস্থ হয়ে যাবে। মাহার কান্না থামানোর জন্য হলেও মাসুদকে এবার যেতে হবে। মাসুদ পাঞ্জাবি পকেট হাত দিয়ে বাইকের চাবি আছে কিনা চেক করে। সৌভাগ্যবশত ভাবে চাবিটা আছে। মাসুদ চাবি বের করে বলল, শালটা জড়িয়ে নিয়ে গায়ে। বাইরে ঠান্ডা, তোর ঠান্ডার দোষ আছে। এইভাবে গেলে অসুস্থ হয়ে যাবি। মাসুদের এই ছোট্ট বাক্য তিনটি শুনে চমকে গেল মাহা। বুকের ভেতর কেমন চিনচিন ব্যথা অনুভব হলো। সুখ অনুভূত হলো। মাসুদের এই মুহূর্তে মাহার যত্ন নেওয়াটা মাহাকে বিস্মিত করেছে। একজন পারফেক্ট মানুষ মাসুদ। যে এই মানুষটার প্রেমের অনুভূতি পেয়েছে সে নিঃসন্দেহে সৌভাগ্যবতী। মাহার হয়তো সে সৌভাগ্য নেই, তাতেও মাহা অসুখী নয়। কারণ প্রেম ছাড়াও যে রত্ন সে মাসুদের কাছ থেকে পেয়েছে, সেটাও কম কিসে। মাহা চায় ছেলে, ভাই, বন্ধু হিসেবে মাসুদ যতটা নিখুঁত, স্বামী হিসেবে যেন ততটা হয় ভবিষ্যতে। চুপিসারে গেটের বাইরে এসে বাইকে বসে মাসুদ। মাহা উঠতে পারছে না, শাড়ি পরে থাকায় কুচি ঢিলে হয়ে গেছে, যার দরুন শাড়ির বেগ পেতে বেশ কষ্ট হচ্ছে। মাসুদ আহত গলায় বলল, আমাকে ধরে ওঠ, দ্রুত কর মাহা, আমাদের ফিরতেও সময় লাগবে। মাহা মাসুদের কাঁধে হাত রেখে বাইকে উঠে বসলো। আজ প্রথমবার মাসুদের বাইকে উঠেছে। আগে কখনো উঠিনি। মাহা সবসময় ঠাট্টা করতো এটা বলে, আপনার বাইকের ফার্স্ট রাইড আমাদের ভাবি পাবে মাসুদ ভাই। যে বাইকে খালামণিও ওঠেনি সে বাইকে কেউ উঠবে না ভাবি ছাড়া। হয় খালামণি, না হলে আপনার বউয়ের জন্য জায়গাটা বাঁচিয়ে রাখুন। বিনিময়ে আপনি চাইলে আমাদের
হওয়াতে পারেন। আমরা আপনাকে ছাড় দিচ্ছি আর আপনি আমাদের দেবেন। হিসাব ক্লিয়ার? স্মৃতিচারণ করে পুনরায় জড়তায় জড়িয়ে গেল মাহা। বাইকে উঠে দূরত্ব বজায় রেখে বসে। মাসুদ রেগে বলল, আমাকে ধরে বস। 1 মাইল দূরে গিয়ে বসেছিস কেন? পেছন থেকে পড়ে গেলে টের পাবো। সরে আয় সামনে। শাড়ির আঁচল শাল দেখে বল ঠিক আছে কিনা। ঠিক আছে। বাইক স্টার্ট দিব? হাওয়ার বেগ ছুটতে থাকে বাইক। মাসুদ বরাবর স্পিড বাড়িয়ে রাইড করে, যেটা দূর থেকে দেখলেও মাহার ভয় লাগতো। আজ সচক্ষে দেখে উপভোগ করে মাহার হাত পা কাঁপে। প্রচন্ড ভয়ে মাসুদের শার্ট খামচে ধরে সে। নখ দেবে গেল কাঁধে। ব্যথা পায় মাসুদ। সাথে এটা অনুভব করে মাহা স্পিড দেখে ভয় পাচ্ছে। মাসুদ ওর ভয় কাটানোর জন্য বলে, ভয় পাস না মাহা। আমি বেঁচে থাকতে তোর গায়ে একটা আঁচড়ও লাগতে দেব না। আমাকে তুই এটুকু বিশ্বাস করতেই পারিস? আমি আপনাকে বিশ্বাস করি মাসুদ ভাই। কেঁপে ওঠে মাহার কণ্ঠ। ঘন্টা খানিকের মধ্যে হসপিটালে পৌঁছে গেল মাহা। মাহা বাইরে অপেক্ষা করতে চেয়েছিল, মাসুদ রাজি হয়নি। মেয়েটাকে সঙ্গে করে এনেছে একা ছেড়ে দেওয়ার জন্য নয়। মাহা কেবিনের সামনে যেতেই প্রেমার বোন আর মাকে দেখতে পেল। প্রেমার বোন প্রীতিশা মাসুদকে চেনে, তাই মাসুদকে দেখা মাত্রই দ্রুত ওকে ভিতরে নিয়ে যেতে চাইল। পিছনে মাহাকে খেয়াল করলো না। মাসুদ থেমে মাহাকে দেখে প্রীতিশাকে বলল, ও মাহা, প্রেমাকে দেখতে এসেছে? বিদেশে এবার মাহাকে লক্ষ্য করে। বিয়ের পোশাক দেখে বুঝতে বাকি রইল না তার পরিচয়। প্রীতিশা গম্ভীর কণ্ঠে বলল, ওকে তুমি না আনলেও পারতে মাসুদ। প্রেমা রিয়াক্ট করতে পারে, ওকে দেখলে উত্তেজিত হয়ে পড়বে। মাহা দ্রুত বলল, আমি বাইরেই থাকছি, উনি গিয়ে দেখে আসুন। মাসুদ প্রীতিশাকে বলল, ওকে একটু দেখবেন আপু। ও এখনো বাচ্চাদের মতো। এদিক ওদিক চলে গেলে খুঁজে পাওয়া যাবে না। আর মাহা, প্রীতিশা আপুর সাথে সাথে থাকবি। আমি না আসা অবধি কোথাও যাবি না, ঠিক আছে? মাহা নেড়ে হুম বলল। মাসুদ ভেতরে যেতেই প্রীতিশা অবাক চোখে তাকায় মাহার দিকে। মাসুদের বাক্য কণ্ঠে যে দরদ দায়িত্ব দেখলো, মাহার ব্যবহারে যে মানবিকতা দেখলো, তার যদি সত্যি হয় তাহলে ওর বোনের প্রতি এদের মনোভাব আসলেই কি? বিয়ের রাতে বাসর না করে মাসুদ হয়তো প্রেমার টানে ছুটে এসেছে, কিন্তু মাহা সে কেন এসেছে? তার তো মাসুদের জন্য এটা নিষিদ্ধ ঘোষণা করা উচিত ছিল। অথচ স্বামীর প্রেয়সীর অ্যাক্সিডেন্টের কথা শুনে মেয়েটা এমন ভাব নিয়ে এসেছে যেন প্রেমার নিজের বোন। মাহার প্রতি প্রীতিশার স্নেহসুলভ ভাব জাগে মনে। মাহা চমৎকার একটি মেয়ে। এই একটি বাক্যই অনবরত মনের দরজায় কড়া নেড়ে বলছে বোন স্নেহের সকল অনুভূতিরা। ভেতর থেকে প্রেমার মৃদু চিৎকার ভেসে আসে, আমাকে ভালোবাসবে মাসুদ? আগের মতো ভালোবাসবে? বলো, কথা বলো মাসুদ। নাকি নতুন কাউকে পেয়েছো বলে আমার উপর থেকে মন উঠে গেছে? তুমিও ওদের মতো, ওইসব ছেলেদের মতো যারা শুধু। প্রেমা কাঁদতে কাঁদতে বলছে। বলতে বলতে হাঁপানি উঠে গেল প্রেমার। মাহা দরজার সামনে এসে দাঁড়ায়। প্রীতিশা মাহার দিকে সরু চোখে তাকিয়ে বলে, বিলাপ করছে। ওর কথায় তুমি কষ্ট পেও না মাহা। একটা সত্য কথা বলবেন? কোন সত্য? প্রেমা আপু কি কখনো মাসুদকে ভালোবেসেছিল? সবাই যেটা জানে আমিও সেটাই জানি মাহা। প্রেমাকে আমি কখনো মাসুদের প্রতি দুর্বল হতে দেখিনি। এখন এমন কেন বলছে বুঝতে পারছি না। আমার বোনটার কি হবে জানি না, তাই ওকে কোনো কাজে বাধা দিচ্ছে না। ও হয়তো ভালো কোনো কাজের জন্যই এমন করছে। আত্মহত্যা ভালো কাজ? মহাপাপ। তবে ও মরার জন্য এতটা প্রস্তুতি নেয়নি। জাস্ট কিছু স্লিপিং পিলস খেয়েছিল। এখন এত খারাপ অবস্থা হয়েছে অ্যাক্সিডেন্টের জন্য। তোমরা হয়তো এসব জানো না। গাড়ি অ্যাক্সিডেন্টটা হওয়ার পর গাড়িতে থাকা দুজন অন স্পট ডেথ। আমার চাচার বাম পায়ের হাড় ভেঙে গেছে, ঘাড়ে আঘাত লেগেছে। আমার পায়ের দিকে তাকাও, রক্ত লেগে আছে। যেখানে যেখানে 4টা সেলাই লেগেছে। মাহা অবাক হয়ে বিচলিত গলায় বলে, আপনি বসুন আপু, আপনার পায়ে ব্যথা। ব্যথা? এ তো সামান্য কথা, চিন্তা করো না, আমি ঠিক আছি। তোমাকে একটা কথা বলি মাহা, এখন যেমন আছো সর্বদা তেমন থাকার চেষ্টা করবে। তুমি অনেকটা প্রেমার মতোই। এমন মানুষ পাওয়া দুষ্কর। মাহা বুঝলো না প্রীতিশার বলা কথাগুলোর অর্থ, শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। প্রীতিশা মেজের দিকে পাণ্ডুর চেহারা নিয়ে তাকিয়ে আছে। প্রীতিশা মা এখানে নেই, উনি অজ্ঞান হয়ে পড়া, তাকে কেবিনে শিফট করা হয়েছে। মাহা ভীত চেহারায় কেবিনের দরজা খুলে ঢুকে গেল। মাকে দেখে প্রেমার বিলাপ করা থেমে যায়। মাসুদ মাকে দেখিয়ে বলল, ও আমার বউ প্রেমা। আমরা আজই বিয়ে করেছি। প্রেমা বিস্মিত কণ্ঠে বলে, কি? হ্যাঁ, আর তুমি জানো মাসুদ দায়িত্ব এড়িয়ে চলার মতো ছেলে নয়। মাকে ছেড়ে দেওয়া আমার পক্ষে সম্ভব না, আর না তোমাকে এখন বিয়ে করা সম্ভব। তুমি 2 দিন আগেও যদি বিয়ের কথা বলতে তাহলে হয়তো সব ভুলে আমি তোমাকে বিয়ে করতাম। কিন্তু তুমি
অনেকটা দেরি করে ফেলেছো প্রেমা। প্রেমার প্রথম দৃষ্টি দেখে স্বল্প ভয়ে মাহা মাসুদের বলিষ্ঠ দেহের পেছনে নিজেকে লুকানোর চেষ্টা করে। সেটা দেখে প্রেমার ঠোঁটে হাসি রেখা দেখা মিল। প্রেমা অস্ফুট স্বরে বলে, তাহলে তো ভালোই হলো, ভালো থেকো তোমরা। প্রেমার হাসি দেখে মাহা বলল, আপনি ঠিক হয়ে যাবেন আপু, দেখবেন খুব সুন্দর একটা বর পাবেন। মাসুদ মাহার দিকে তাকায়। প্রেমা বলে, বেঁচে থাকলেও ইনশাল্লাহ আমার বিয়েতে তোমরাও থাকবে। প্রেমার কথা বলতে কষ্ট হচ্ছে না আর, তো যেন কমে এসেছে। প্রেমা ধীর স্বরে বলল, ভেবেছিলাম আমার জন্য মাসুদ কখনো কাউকে ভালোবাসতে পারবে না, ওর প্রতি অন্যায় করেছিলাম, ওকে প্রেমের নাটকের একটি গুটি বানিয়েছিলাম বন্ধুদের কথায়, কিন্তু কখন যে ওর ভালোবাসা আমার জন্য বদদোয়া হয়ে গেল সেটা বুঝে উঠতে পারলাম না। ওকে ঠকানোর পরিবর্তে নিজে ঠকে গেলাম আমার ভালোবাসার মানুষটির কাছে। স্লিপিং পিল খেয়েছি ঘুমানোর জন্য, মন শান্ত করতে। বুয়া ভাবলেন সুইসাইড করার চেষ্টা করেছি। সবাইকে ডেকে এই আত্মহত্যার সংবাদ তিনিই প্রচার করেছেন। চাচা নাকি আমাকে নিয়ে হাসপাতালে ছুটে এসেছেন। আমি এমন অপয়ামি যার কারণে গাড়িতে থাকা দুটো মানুষ মরে গেল। চাচা আপু জখম হলো, বাঁচবো কিনা জানা নেই। মাথার পেছনে কাঁচ ঢুকে আছে। তাই ভাবলাম মরার আগে একটা মানুষের উপকার করে যাই যে আমাকে সত্যিকারের ভালোবেসেছিল। মাসুদ দুর্দান্ত প্রেমিক মাহা, তোমাকে সুখে রাখবে। আমি শুধু ওর মনে নিজের জন্য ঘৃণা জন্মাতেই এসব বলেছি। তুমি যেন কষ্ট পেও না এসব শুনে। আসল কথা কি জানো, এই প্রেমটা একটা অসুখ, ছোঁয়াচে ভীষণ। না হলে তোমাকে আজ এখানে দেখতে পাই। তুমি আমাদের প্রেমটাকে মুগ্ধতার নজরে দেখেছ, আর আমি তোমাদের। আমি কখনো তোমার মাসুদ ভাইয়াকে ভালোবাসিনি, এটা সত্য। তাই চেয়েছি তুমি আমাকে ভুলে নতুন করে প্রেমে পড়ো মাসুদ, যার প্রেমে তোমার প্রথম থেকেই পড়া উচিত ছিল। বরং এই প্রেমটাই উপযুক্ত, হালাল ভেজাল মুক্ত প্রেম। শুভকামনা রইল তোমাদের জন্য, আর পারলে মাফ করে দিও আমাকে। আমরা ভালো বন্ধু ছিলাম আর সর্বদা তেমনই থাকবো। মাসুদকে নিয়ে সুখে থেকো মাহা। মুখোশধারী মানুষের মাঝে এমনটাই মানবিক সত্তা নিয়ে থেকো। আমাকে তুমি তোমার এই বিশেষ রাতে নিজের সুন্দর মুহূর্তের বরবাদ করে দেখতে এসেছো বলে ভালো লাগলো। তবে অতিরিক্ত ভালো না হয়ে একটুখানি স্বার্থপর হও। প্রিয় মানুষটাকে নিজের একান্তই নিজের করে রাখার মতো মধুর এবং সুখের স্বার্থপরতার অনুভূতি থেকে নিজেকে বঞ্চিত করো না। প্রেমার কথা শুনে মাহা মাসুদের দিকে তাকালো। চোখে চোখ পড়তেই মাহা শিউরে ওঠে। মাসুদের চোখ ওর উপরে নিবদ্ধ ছিল। প্রেমা মৃদু হাসে। মাসুদ বলল, দোয়া করব তোমার জন্য যাতে দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারো। আমাদের সকল কথা শেষ, এবার মাহাকে নিয়ে ফিরতে হবে। আসি প্রেমা। প্রেমা হেসে বলে, আসতে হবে না, যদি বেঁচে থাকি তাহলে সুযোগ পেলে আমি গিয়ে তোমাদের সাথে দেখা করে আসবো। মাসুদ সেটা শুনে হালকা হেসে মাথায় হাত ধরে বেরিয়ে গেল কেবিন থেকে। মাসুদ বাইকে উঠে মাকে ওর পেছনে বসতে ইশারা করে। মা পূর্বের ন্যায় বাইকে উঠে মাসুদের কাঁধে হাত রেখে বসলো। শোনো। মাসুদের কণ্ঠে বেকুলতা অনুভব করে মাহা কি বলে মাহা মাসুদের দিকে তাকাতেই মাসুদ বলল, তুই আমার জীবনের প্রথম না হলেও শেষ নারী হবি মাহা। কিন্তু প্রেম ভালোবাসা সেসব তো নেই আমাদের মধ্যে। তোর মধ্যে প্রেমে পড়ার মতো কিছু আছে কিনা সেটা দেখার পর এটা নিয়ে ভাববো। আর তুইও আমাকে পরখ করে নিস। তোর পছন্দেরও তো একটা ব্যাপার আছে। তোর মতো সমান গুরুত্বপূর্ণ আমার কাছে। আর প্রেমা আপু? তোকে তো আগেই বলেছি, বিয়ের আগের অনুভূতিটা আমি বিয়ের পর অবধি টেনে আনবো না। প্রেমার অধ্যায় তো সেদিনই শেষ হয়েছিল যেদিন জেনেছিলাম ও নাটক করেছে। তবে ওর প্রতি আমার একটা আবেগ কাজ করছিল। এখন সেটার কাজ করার সিস্টেম অকেজো হয়ে গেছে। তাহলে এখন কি চান? প্রতিটি স্বামী যা চায় আমিও তাই চাই। মাহা চোখ বড় বড় করে তাকায়। প্রতিটা স্বামী যা চায় মানে? প্রতিটা স্বামী কি চায়? মাসুদ কি সেটা চাইবে কেন? সে কি নিজেকে মাহার স্বামী ভাবছে? হঠাৎ কেন ভাবছে? মাহা চিন্তায় পড়ে গেল। মাসুদ বাইকের মিররে মাহার চিন্তিত চেহারা দেখে রসিকতা করে বলে, ভেবে বল মাহা, তুই কি সত্যি সতীন চাস? প্রেমা কিন্তু বিয়ে করতে চাচ্ছে আমাকে। তুই চাইলে আমি ওকেও বিয়ে করতে পারি, তবে তোকে তালাক দেব না। তুই মনের ভুলেও বিচ্ছেদের চিন্তা মাথায় আনিস না, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। মনে রাখিস আমার কথাগুলো।
প্রয়োজনে বাড়ি ফিরে লিখে রাখিস সাদা কাগজে যে মাসহুদ সাইফান তার স্ত্রী রাদিয়া সামরিন মাহাকে কখনো চোখের আড়াল করবে না। বিচ্ছেদ তো কল্পনাতীত ব্যাপার স্যাপার। প্রেয়সী হারিয়েছে, তবে বউ হারাবে না, বরং বউ দিয়েই সে এখন প্রেয়সীর যাবতীয় অভাব পূরণ করবে। বুঝেছিস? মাহা দুদিকে মাথা নাড়ে। সে বোঝেনি। মাসুদ হেসে ফেলে। বোকা মাহার অবুঝ চাহনি দেখে বলে। বাড়িতে ফিরে মাসুদ হট শাওয়ার নিল। বিছানার উপর বসে আছে মাহা, মাসুদের বউ। প্রেয়সী টাইপের কথার অর্থ সে বুঝতে পারেনি মাসুদ তখন ওগুলো কেন বলেছে। মাহার প্রতি বিয়ের আগে কখনো মাসুদ ভাইয়ের প্রেম অনুভূতি ছিল না, এটা মাহা জানে। তাহলে হসপিটালের বন্ধ কেবিনে প্রেমার সঙ্গে কি এমন কথা হলো যে মাসুদ মাহাকে বউ ভাবতে শুরু করেছে? প্রেমাকে পেল না বলেই কি মাহাকে বউ ভাবছে? মাহা শুধুমাত্র একটি অপশন। এই শব্দের বেড়াজাল মাহাকে কষ্ট দিচ্ছে, দোটানায় ফেলছে। মাহা কি করবে, ওর কি করা উচিত, কিচ্ছু মাথায় আসছে না। মাহার ভাবনার মাঝেই মাসুদ ওয়াশরুম থেকে বের হয়ে আসে। পরনে শুধুমাত্র একটি তোয়ালে রয়েছে। এমন দৃশ্য মাহা পূর্বে একবার দেখেছিল, তখন মার বয়স 12 কি 13। ভুল করে নক না করে মাসুদের ঘরে ঢুকে পড়েছিল সে। মাহা চোখ দ্রুত বন্ধ করে অসহায় গলায় বলে, ঘরে আমিও আছি মাসুদ ভাই। ওয়াশরুমে গেলে যা, না গেলে বসে থাক। আমাকে ঘটা করে তোর উপস্থিতি জানানোর দরকার আছে? মাসুদের এমন উত্তরে চমকে গেল মাহা। এই মানুষটা হঠাৎ পরিবর্তন হজম হলো না তার। মাসুদ ভাই তার সঙ্গে কখনো এভাবে কথা বলেনি, এভাবে কথা বলতেই পারে না সে। মাসুদ ভাই তো নরম মনের মানুষ, মিষ্টি ব্যবহার তার, কোমল স্বরে কথা বলে সে। কখনো মাহার সঙ্গে এমন রক্ষ আচরণ করে না। মাহা দুঃখ পেল, কেঁদে ফেলল। চোখ মুখ কুচকে মাসুদকে ভ্রু কুচকে তাকায়, বিড়বিড় করে বলে, শুধু কাঁদতেই জানে। নাকের পানি চোখের পানি এক হতেই ধমক দিল মাসুদ। কাঁদছিস কেন? মাহা শব্দ করে কেঁদে উঠে ফুপিয়ে ফুপিয়ে বলে, কেন ধমকাচ্ছেন? বাজে ব্যবহার করছেন, আমার কষ্ট হয় এমন বাজে ব্যবহারে, জানেন না? সব জানার ঠেকা নিয়ে বসে আছি আমি? আমার ব্যাপারে জানা উচিত। আমি আপনার সব থেকে ক্লোজ বোন ছিলাম মাসুদ ভাই। পরপর বোন ও মাসুদ ভাই শুনে মাসুদ পুনরায় হতাশ বনে ডুবে গেল। বিকেলে রাহা ওকে ডেকে বলেছিল, মাসুদ ভাই ডাকটাকে আর প্রশ্নই দিস না, পরে দেখা যাবে তোর বাচ্চারাও তোকে বাবা না ডেকে মামা ডাকছে। তাই সময় থাকতে সতর্ক হ মাসুদ। বউকে বোন ভেবে ভবিষ্যৎ নষ্ট করিস না। তাছাড়া আমি তো ভেবে রেখেছি তোদের মেয়েদের সাথে আমি আমার ছেলেদের বিয়ে দিব, ঠিক আম্মুদের মতন। দারুণ হবে না ব্যাপারটা? মাসুদ তখন রেগে গেলেও এখন চিন্তা হচ্ছে, মারাত্মক চিন্তা। মাসুদ কল্পনা করছে ওর ছোট ছোট হাত পায়ের বাচ্চাগুলো, ওর নিজের বাচ্চাগুলো ওকে মামা মামা বলে ডাকছে। কি সাংঘাতিক কল্পনা! মাসুদ আতঙ্কে কেঁপে উঠল। মাহার দিকে এমনভাবে তাকালো যেন এক দৃষ্টিপাতেই ভস্ম করে দেবে মাহাকে। মাসুদের এমন রাগান্বিত দৃষ্টি দেখে মাহার কান্নার গতি বেড়ে গেল। মাসুদ আলমারি থেকে ট্রাউজার বের করতে করতে বলল, কান্নার সাউন্ড অফ কর। মেজাজ খারাপ করবি না মাহা, এমনিতেই বেশ টেনশনে আছি। হেসকি তুলে কাঁদে। মাসুদ টেনশনে আছে জেনে কান্না থামানোর চেষ্টা করে, কিন্তু পারল না। মাসুদ বিরক্ত চোখে তাকায়। মাহা হাত দিয়ে মুখ চেপে ধরে সমগ্র শরীর ভাইব্রেট করে কাঁদছে। মাসুদের ভাবনায় আরো একটি চিন্তা যোগ হলো, যদি ওর বাচ্চারাও মাহার মতো শীতকাঁদুনে হয়। দীর্ঘশ্বাস ফেলে মাসুদ ট্রাউজার পরে, এরপর তোয়ালে ব্যালকনিতে নেড়ে দিয়ে ঘরে আসে। মাহা ততক্ষণে উঠে ওয়াশরুমে চলে গেছে। গোসল করেছে, শাড়ি বদলে একটা সবুজ রঙের থ্রি পিস পরেছে। ভেজা চুলগুলো ছেড়ে দিয়ে শাড়ি হাতে নিয়ে ওয়াশরুম থেকে বের হয়েছে। মাসুদ বিছানার উপর বসে ফোন টেপছিল। মাহাকে আলমারি থেকে চকলেট বের করে নিতে বলে সে মাথা তুলে তাকায়। মাহা শাড়ি হ্যাঙ্গারে বাঁধিয়ে ঝুলানোর চেষ্টা করছে। ভেজা চুলে জামার পেছনের দিকটা ভিজে গেছে, মেঝেও ভিজে গেছে অনেকাংশ। মাসুদের চোখের পলক পড়ল না। মাহা নিচের ঠোঁট চেপে ধরে এখনো কাঁদছে। গোলাপি ঠোঁট জোড়া ফর্সা আরক্ত গোলগাল মিষ্টি চেহারা। মাসুদ ঢোক গিলল, মনে মনে বলল, তুই এত সুন্দর হলি কবে মাহা? আগে তো তোকে এত সুন্দর লাগেনি। নাকি আমার চোখের সামনে ফুটে থাকা দুর্লভ ফুলটা দেখতে পাইনি? তোকে প্রচন্ড স্নেহ করতাম বোন হিসেবে। এখন যখন আমার কোনো অতীত বা পিছুটান নেই, তখন তোকে ভালোবাসবো, সর্বস্ব দিয়ে সুখ দেওয়ার চেষ্টা করবো আমার বউকে। মাহা শাড়ি ঝুলিয়ে পা পেছনে নিতেই ধপাস করে নিচে পড়ে গেল। মাসুদ নিশ্চল চেয়ে আছে। মাহা মাসুদকে দেখে ও যে ব্যথা পেয়েছে সেটা লজ্জায় প্রকাশ করতে চায় না। মাসুদ সেটা বুঝতে পারে, দ্রুত চোখ সরিয়ে নেয়। ওটা হালকা হেসে এগিয়ে আসে। মাহা হাসার চেষ্টা করে বলে,
আমি ব্যথা পাইনি, ঠিক আছে। একটু স্লিপ খেয়েছি, কিন্তু ব্যথা। মাসুদ এসে কিছু না বলেই মাকে পাঁচকল করে তুলে নিল। মা হতবাক, হতবিম্বল নইলে তাকায়, মুখ দিয়ে কথা বের হয় না। প্রথমে ব্যথা আর এখন মাসুদের দেওয়ার শখ খেয়ে বাঁকারা হয়ে পড়ে। চোখ পিটপিট করে মাসুদের চেহারা দেখে। ঘন চাপদারি সুদর্শন চেহারার মাসুদ ভাই। মা এখন তার কোলে। এটা মনে পড়তেই মাহা ভয়ের লজ্জায় জ্ঞান হারালো। মাসুদ মাকে বিছানায় শুয়ে দিয়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে চেয়ে রইল। সামান্য কোলে নেওয়াতে বউ সেন্সলেস। মার সাথে সারা জীবন এভাবেই কাটাতে হবে। মাসুদ আর কিছু ভাবতে পারল না। মার চুলগুলো যত্ন করে মুছে দিয়ে গায়ে কম্বল টেনে দিল। এরপর লাইট বন্ধ করে মার পাশে কিছুটা দূরত্ব রেখে শুয়ে পড়ল। সকালে মাহার ঘুম ভাঙে। গালে খসখসে কিছু স্পর্শ করছে। বিরক্ত মাহা ঘুমের ঘুরেই দুহাতে সেটা সরানোর চেষ্টা করে, কিন্তু পারল না। জোর করে দূরে ঠেলার চেষ্টা করলো, সেটা মাথায় হাত চেপে ধরেছে। মাহার ঘুম ভেঙে গেল ভয়ে। চোখ মেলে তাকাতেই দেখলো মাসুদ রাগের চেহারা নিয়ে ওর হাত উঁচু করে ধরে রেখেছে। এটা থেকে পুনরায় সেন্সলেস মাহা। মাসুদ হাসবে নাকি কাউকে ডাকবে বুঝতে পারছে না। এই মেয়ে বারবার অজ্ঞান হয়ে যাচ্ছে কেন? মাসুদ এত ভয় পাওয়ার কারণ কি? আগে তো সারাদিন মাসুদ ভাই করতো, শুধু মুখে নাম বলা ছাড়া। পাশে বসা, হাতে হাত রাখা, এসব তো সাবলীলভাবে করেছে। মাসুদ শীতল চোখে তাকায়, নিজেকে বোঝায় মাহা সেসব ওকে ভাই ভেবে করেছে। ওখানেই মেজাজ আরো চটে গেল। চারিদিকে শুধু ভাই ভাই আর ভাই। মাসুদ বসে মাহার সরল চেহারা অবলোকন করছে। মাহা চোখ মেলে তাকালো। চোখ খুলে মাসুদকে পাশে দেখে পুনরায় অস্বস্তিতে পড়ে গেল। মাসুদ কঠিন গলায় বলে, এবার সেন্সলেস হলে মার একটাও নিচে পড়বে না। মাহা চোখ ছোট ছোট করে তাকায়, মাথা নেড়ে স্বল্প স্বরে জানায় সে আর সেন্সলেস হবে না। মাসুদ হতভম্ব, এই মেয়ে আবার নিজের মুখে বলছে সেটা। মাহা বলল, সরি। কেন? মাসুদ সন্ধিয়ান গলায় প্রশ্ন করে। মানে ওই আমি ব্রেকফাস্টে ডিম ভাজি আর পরোটা খাবো, গিয়ে বানিয়ে আন। আমি তোর বানাতে আপত্তি থাকলে বল, আমি গিয়ে বানিয়ে আনি। না না, আমি যাচ্ছি। দুজনের জন্যই আনবি, একসাথে খাবো। আমি পরে মাসুদ চোখ রাঙাতেই মাহা থেমে গেল। আমতা আমতা করে বলল, না, একসাথেই খাবো। মাহা একদৌড়ে ওয়াশরুমে ঢুকে গেল। ব্রাশ করে চুল বেঁধে সে রান্না করে চলে যায়। মাসুদ আর চোখে সবটা দেখে এরপর পিতিশাকে কল করে প্রেমার খবর নিল। রান্নাঘরে এসে সবাইকে দেখে থমকে দাঁড়ায় মাহা। ওর মামাতো বোন মীরা এসে টিপ্পনি কেটে বলল, ভাসুর রাত কেমন কাটলো জানো? ভাই কি দিল? মাহা মুখ কুঁচকে শাশুড়ি ওরফে খালাবোনের পাশে গিয়ে দাঁড়ায়। ব্যস্ততা নিয়ে বলে, দেখে সরো, আমি বানাচ্ছি। আটা কই? মাসুদ ভাই পরোটা খাবে। মুহূর্তে সমগ্র রান্নাঘর যেন কেঁপে উঠল দুটি শব্দে, মাসুদ ভাই। মাহা চোখে মুখে ভীতিকার নিয়ে পেছনে ফিরতেই দেখলো সবাই ওকে দেখে কেমন অদ্ভুতভাবে হাসছে। মাহার মা এগিয়ে এসে মেয়ের মাথায় হাত রেখে বলল, স্বামীকে ভাই বলতে হয় না, নাম ধরে ডাকতে ইচ্ছে না করলে সম্বন্ধের প্রয়োজন নেই। আর তোকে পরোটা বানাতে হবে না, আমি আর আপা রান্না করব আজ। তুই যা, গিয়ে খাবার টেবিলে বস। মাসুদ নিচে নেমে গলার স্বর বাড়িয়ে বলল, মাহা, দ্রুত নাস্তা দে। মাহা করুণ চোখে তাকায়। সাহেব মুখটা বাঁকিয়ে বলে, তোমরা আসো তো ফুপি, মাসুদ ভাই আর তার বউয়ের হাতে বানানো নাস্তা খাবে। ওকে বিরক্ত করো না। মাহা, তুই মনোযোগ দিয়ে নাস্তা বানা, চাপ নিস না। যা বানাবি তাই গলা দিয়ে নেমে যাবে, না নামলে বাল দিয়ে গলাতে সম্ভব। তোর জন্য এটুকু করা যায়। তোরা থাক, আমার কাজ আছে। মাহা সাহেবের কথায় পাত্তা না দিলে খালামণির কাছে গিয়ে অভিযোগ করে, তোমার ছেলে বিয়ের পর বদলে গেছে, আমাকে এখন কষ্ট দেয়। দুবার সেন্সলেস হয়ে গেছি ভয়। খালামণি এবং মা বাকিটা না শুনেই কেমন পালিয়ে গেলেন। ভাই বোনগুলো কৌতূহল নিয়ে ছুটে আসে মাহার কাছে। নারস বলল, তারপর? মীরা বলল, দুবার সেন্সলেস হয়েছিস, পুরো ঘটনাটা খুলে বল। সাহেব দ্রুত পাশ কাটিয়ে যেতে যেতে বলল, তোরা থাক, আমার কাজ আছে। মীরা আর আরস মাহার বয়সী, তাই ওদের হাত থেকে ছাড়া পাওয়া যাবে না ভেবে মা সবটা বলতে যাবে এমন সময় রাহার আগমন ঘটল। দুই ছেলেকে মামা এবং খালার কাছে দিয়ে বলল, খাবার টেবিলে গিয়ে বস। মীরা এবং আরস বাধ্য হয়ে চলে গেল। রাহা ফ্রিজ থেকে ডিম বের করে চুলার পাশে রেখে বলল,
তোদের দুজনের ঘরের মধ্যকার কথা ঘরের মধ্যেই রাখবি মাহা। এসব বাহিরে সবার সামনে বলতে হয় না বোন। কোন সব? স্বামী স্ত্রীর ব্যক্তিগত ব্যাপারগুলো। কিন্তু আপু, বিষয়গুলো তেমন ব্যক্তিগত না মাসুদ ভাই। আবার ভাই? মাসুদ তোকে পেটায় নেই, ওকে অনুমতি দেওয়া হয়েছে ভাই বললেই তোকে পেটানোর। এমনিতে শুধরাবে না এই ডাক, পিঠে পড়লে মনে থাকবে। তুমি ওনার হয়ে কথা বলছো? ও আমার ভাই। আমি তোমার কিচ্ছু না, তাই না? ঠিক আছে, তুমি থাকো তোমার মাসুদকে নিয়ে, আমার সঙ্গে কথা বলবে না আর। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তো পর হয়ে গেছি, তাই না? নিজের আপন বোনের থেকে খালাতো ভাই বেশি হয়ে গেল তোমার কাছে। ভাই ঘরে জ্বালাচ্ছে, বোন বাইরে, আবার নালিশও করা যাবে না। আমি সন্ন্যাসী হব, শুনেছো? মাসুদ রান্নাঘরের দরজার সামনে এসে দাঁড়ায়। মাহার কথা শুনে বুকের ওপর হাত গুজে বললে, বেশ ভালো, নাস্তা দিয়ে এটার কার্যক্রম শুরু কর। আমার গুরুত্বপূর্ণ কাজ আছে, বের হব। রাহা আপু, দুলাভাই তোমাকে খুঁজছে। রাহা মাসুদের ইঙ্গিত বুঝে যেতে লাগলো। মাহা রাগত স্বরে বলে, দেখলে আপু কিভাবে কথা বলছে? তুমি কিছু বলবে না? চলে যাচ্ছ কেন? রাহা যেতে যেতে বলে, মাসুদ, মাহাকে তুই তুকারি করে কথা বলবি না, আর ওর সঙ্গে নরম গলায় কথা বলবি। মাসুদ ভদ্র ছেলের ন্যায় উত্তর দিল। ওকে আপু। মাহা তাদের দাঁত চেপে আটায় পানি ঢালে। মাসুদ ঠোঁট চেপে হাসে, পরে ভীষণ চমকে বলে, এই তুই আটায় নুন দিয়েছিস? দেখলাম না তো। পরোটার টেস্ট খারাপ হলে সকালে আমার মুখ ধরে টানাটানির শাস্তি এখন পাবি। এটা মাথায় রেখে নাস্তা বানিয়ে আন, খাবার নিয়ে সোজা ঘরে আসবি। ঘরে কেন? সবাই তো নিচে খাবে। আমি সবার সঙ্গে খাবো না, তুই আমার খাবার ঘরে দিয়ে যাবি। অন্য কারোর হাতে পাঠালে তোর কপালে দুঃখ আছে, সশরীরে নিজে আসবি, বুঝেছিস? আপনি স্বামী ভাব নিচ্ছেন কেন? তো পরপুরুষ ভাব নেব? তোর সেন্স অর্ডান কাজ না করলে। আবারও বলছি, গতকাল পুরো বংশ সাক্ষী রেখে কাবিন করে দেনমোহর দিয়ে তোকে বিয়ে করেছি। রেজিস্ট্রি পেপার থেকে এখনো কালি শুকায়নি, অথচ তোর মস্তিষ্ক শুকিয়ে স্মৃতি ফকফকে গড়ের মাঠ। আশ্চর্য বিরল মাথা নিয়ে জন্মেছিস তুই। মাহা ভেবে পায় না কয়েক মুহূর্তের মধ্যে ওর এত চেনা মাসুদ ভাই অচেনা হয়ে গেল কিভাবে। বিয়ে করে এমন হয়েছে? ওর মাসুদ ভাই ওকে আর ভালোবাসে না, তাই এমন করছে। মাহা প্রেমার জায়গা নিয়েছে তো সেজন্য শোধ নিচ্ছে। বুঝতে পারছে মাহা, সব বুঝতে পারছে। সে তো বোকা নয় যে মাসুদের টর্চার টের পাবে না। মাসুদ ভ্রু কুঁচকালো। মাহার মেঘে ঢাকা চেহারা দেখে, মাহার বিড়বিড় করে মাসুদকে বকা দেওয়া দেখে মাসুদ মুচকি হাসে। তারপর গম্ভীর স্বরে বলে, তোর কি মনে হচ্ছে আমি তোকে টর্চার করছি? মাহা আনমনে বলে দ্রুত পেছনে ঘুরে তাকায়। মাসুদ এগিয়ে আসছে। মাহা ভয়ে জড়সড় হয়ে যায়। দু কদম পিছিয়ে যেতেই তাকের সঙ্গে মিলে যায়। মাসুদ এক দৃষ্টিতে তাকিয়ে মাহার সামনে এসে দাঁড়ায়। মাহার দিকে হালকা ঝুঁকে কিছু বলার প্রস্তুতি নেয়। মাহা কাঁদো কাঁদো গলায় বলে, আমি শুনিনি, আন্দাজে বলেছি। সত্যি আপনি আমাকে টর্চার কেন করবেন? এটা কি সম্ভব? আমি বুঝি না আপনি আমাকে কত ভালোবাসেন। মাসুদ মাহার ওড়না টেনে গলায় কিছুটা নিচে নামিয়ে দেয়। মাহা মাথায় ওড়না দিয়ে ঘোমটা টেনে দিল। এরপর রাগত স্বরে বলল, জামা কাপড় ঠিকঠাক রেখে চলাফেরা করবি। ওড়না যেখানে থাকা উচিত সেখানে না থেকে আর একবার ভুলভাল জায়গায় উঠুক, তোর এই ওড়না পরাই বন্ধ করে দিব। কানে ঢুকেছে কথা? ঢুকেছে, কানে ঢুকেছে। মাসুদ কিছুটা থেমে কোমল স্বরে বলল, ঘরে এসো দ্রুত, অপেক্ষা করছি। মাসুদ চলে গেল। মাহা এখনো সেভাবেই দাঁড়িয়ে আছে। বেসিনের আয়না নিজেকে দেখে চমকালো মাহা। ঈষৎ রক্তিম হয়ে আছে চেহারা। মাহা ধীর কণ্ঠে আওড়ে উঠল, আপনি কি শেষে তুমি বলে সম্বোধন করলেন আমাকে, নাকি ভুল শুনলাম? তোমাকে আমি অতি ভদ্র জানতাম, ভেবেছিলাম ঠান্ডা নরম স্বভাবের। সেই তুমি কিনা এক বাসরাতে দুবার বউকে সেন্সলেস করে দিলে মাসুদ। ব্যাড, ভেরি ব্যাড। তোমার থেকে এটা আশা করিনি আমি। ওই একটুখানি কোমলনতি নিয়ে আমাদের একদিনে এত সহ্য করতে পারে? দুলাভাই সায়ন অর্থাৎ রাহার স্বামী রসিকতা শুনে থম মেরে বসে রইল মাসুদ। মাহা দরজার আড়ালে লুকিয়ে আছে। সায়ন সেটা দেখে হন্তদন্ত হয়ে ঘরে ঢুকে পড়েই কথাটি বলল। মাহা তাজ্জব বনে গেল। সায়ন ভাইয়া জানলো কি করে এই কথা? নিশ্চয় মীরা বলেছে। লজ্জায় মাহার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। রাহার শিখিয়ে দেওয়া কথাগুলো মনে পড়ল। কি লজ্জা! মাহা এবার বুঝালো রাহা কেন ব্যক্তিগত কথা গোপন রাখতে বলেছে। মাসুদ চাপা সরে বলল,
কি করব বলো? তোমার ওইটুকুন শ্যালিকা এত বেশি মিষ্টি যে তর সইল না। বাসর রাত নিজের বিছানার উপর নিজের বিয়ে করা বউ দেখে কোন পুরুষ ঠান্ডা থাকে? তুমি ছিলে বুঝি? এই জন্যই কি বছর ঘুরতে না ঘুরতে জোড়া ভাগ্নে পেলাম? মাহা লজ্জায় নুয়ে পড়ে। এই লোক তো মহাবত। ওর মাসুদ ভাইয়ের এই রূপগুলো কোথায় ছিল এতদিন? মাহা কেন এতগুলো বছর দেখতে পেল না, টেরও পেল না? মাহার হাতের খাবারের ট্রে কাঁপছে, সর্বাঙ্গ কাঁপছে। সায়নের পরের বাক্যটি ছিল, আমার ছেলেরা বড় হোক, বুঝতে শিখুক কিভাবে মেয়ে তুলতে হয়। তারপর তুমি আমাকে যে প্রশ্ন করছো তার উত্তর আমি আমার ছেলেদের মাধ্যমে দেব। যখন তোমার মেয়েদের আমার বাড়ি নিয়ে আসবে তোমাকে বুড়ো আঙুল দেখিয়ে, তখন বুঝবে তাদের এত দ্রুত কেন এনেছি। তুমিও রাহা আপুর দলে আবার খালাতো ভাই বোনের বিয়ে দিতে নাচছ? না, আমি চাচ্ছি আমার ছেলেরা যাতে সুন্দরী সুশীলা বউ পায়, যারা আমাদের মান্য করে চলবে। তোমাদের মেয়ে একদম পারফেক্ট হবে। ঘরের ছেলে ঘরে আটকে রাখার মতো বৌমা চাই আমাদের। ব্যবস্থা করে ফেলো বাইরে ভাই। একটা মেয়ে দিয়ে দুটো মেয়ে চাচ্ছ? এটা তোমাদের কোমলমতি মেয়ে জানে। সেই ফুল তো ছুঁয়ে দেওয়ার আগেই ঝরে যায়, সুবাসও নেওয়া যায় না, আর যত্নেও গুছিয়ে রাখা যাচ্ছে না। এতটা কোমলমতি বানানো ঠিক হয়নি। হৃদয়ে সব কোমলতা ঢেলে না দিয়ে এর পাশাপাশি কিছুটা বুদ্ধি মাথায় দিলে সুবিধা হতো। তোমার একার বুদ্ধি যথেষ্ট। শুধু শুধু ওর মাথাকে প্রেসারে কেন ফেলবে ভাই? তোমার তো একটাই কাজ, ও প্রবলেম ক্রিয়েট করলে তুমি সলভ করবে। বিনিময়ে কি পাবো? সুন্দরী বাদ্য, নম্র বদ্ধপুর, অরেল ভালোবাসা। তুমি এভাবে ঘন্টার পর ঘন্টা এ ঘরে বসে থাকলে অঢেল ভালোবাসা যার কাছ থেকে পাবো সে তো ঘরে ঢুকতেই পারবে না। সায়ন ভাই, ভালোবাসাবাসী হবে কখন? সায়ন খুক খুক করে কেসে উঠে বাইরে দাঁড়িয়ে থাকা মাহার কথা মনে পড়ায়। ভ্রু উঁচু করে মাহাকে ইঙ্গিত দিয়ে প্রশ্ন করে মাসুদকে। মাসুদ ইশারায় ইতিবাচক সম্মতি দিল। সায়ন দ্রুত ব্যস্ততার সঙ্গে বলল, ও সরি ভাই, আমার ভুল হয়ে গেছে। আমি এখনই বেরিয়ে গিয়ে তোমাদের ভালোবাসাবাসীর একটা সুযোগ তৈরির ব্যবস্থা করে নিজেকে এই শুভ কাজের অংশীদার করছি। মাসুদ মাথা নেড়ে সম্মতি জানাতেই সায়ন বেরিয়ে গেল। দরজার বাইরে মাহাকে দেখেও যেন দেখল না সে। মাহা দেয়ালে মুখ আড়াল করে দাঁড়িয়ে আছে। সায়ন চলে যেতেই মাহা ঘরে ঢুকে রেগে বলল, এসব কি বলছিলেন ভাইয়াকে? অসভ্য কথাবার্তা। মাসুদ ইনোসেন্ট ভাব নিয়ে বলে, আমি কি বলেছি? 2 মিনিট পর পর সেন্সলেস তুই হয়েছিস, সেটা ঘটা করে প্রচারও তুই করেছিস। ভাইয়া এসে এসব সত্য বললে আমি চুপ করে থাকবো? আমি কি পুরুষ না? মাহা থতমত খেয়ে বলে, কিন্তু আপনি তো প্রেমা আপুকে ভালোবাসেন। কে বলেছে? আপনিই তো বলেছেন গতকাল রাতে। তোর কান ঠিক আছে? আমি কি বলেছিলাম মনে কর, মনে করে অ্যাকুরেট শব্দ বল। তার আগে নাস্তার প্লেট দে, ক্ষুধা লেগেছে আমার। তুইও বস, খেতে খেতে মনে করে বলবি। মাহা মাসুদকে প্লেট দিয়ে অনেকটা সময় ধরে ভাবে। নতুন কিছু মনে পড়ছে না। মাসুদ প্রেমাকে ভালোবাসে এটাই বলেছিল গতকাল রাতে। মাহা নিশ্চিত এ ব্যাপারে। তার দৃষ্টি প্রখরতা বৃদ্ধি করে বলল, আপনি এটাই বলেছিলেন। না, তোর শর্ট স্পেসের মেমোরি স্টোরেজ নিয়ে আর পারা গেল না। গতকাল রাতে স্পষ্ট বাংলা ভাষায় বলেছিলাম বাসি হয়তো মানে কি? অনিশ্চয়তা। এরপর কি বলেছি? পরকীয়া শব্দটি আমি ঘৃণা করি। তারপর কি বলেছিলাম? আমাদের সম্পর্কটা টিকিয়ে রাখার চেষ্টা করব আমি। বলেছিলাম কিনা বল? মাহা বোকা বোকা বাক্যে সায় দিল, বলেছিলেন তো। এরপর বলেছিলাম তোর ইচ্ছে হলে মুক্তি নিতে পারিস, আর বাইকে ওঠার সময় বলেছি তোকে আমি ছাড়বো না। বলেছিলাম এটা মনে পড়ছে? মাহা পুনরায় বলল, হ্যাঁ, এটাও বলেছিলেন। এবার আসি পরের ঘটনায়। রাতে প্রেমার ওখানে কেন গিয়েছিলাম? কারণ তুই কেঁদে ভাসাচ্ছিলি, কাঁদছিলি না? আমার কষ্ট হচ্ছিল। ওকে। এরপর প্রেমার ওখানে যাওয়ার পর প্রেমাকে আমি ওর প্রস্তাবের বিপরীতে কি বলি তা নিশ্চয়ই আমার পাশে দাঁড়িয়ে শুনেছিস। আর ও কি বলেছে তাও তো শুনেছিস। এসব শুনে কি বুঝলি? আপনি একতরফা প্রেম করে ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে গেছেন, এটা? মাসুদ দাঁতে দাঁত ঘষে বিড়বিড় করে বলে, এটা তো ঠিকই ফটফট করে বলে দিলি। যত না বোঝার কাহিনী সব মেইন পয়েন্টগুলোতে। মাসুদ হেসে বলে, এক্স্যাক্টলি।
কিন্তু যেটা জানিস না সেটাও জেনে রাখ। আমি বাইকে উঠে বলেছিলাম প্রেমার প্রতি একটা আবেগ কাজ করেছিল। এই আবেগ নামক শব্দটা যে কোনো পছন্দের জিনিসের প্রতি কাজ করে। একটা পাখিকে ভালোবাসলেও তার কষ্টে কষ্ট লাগে। তোর ওই ময়না পাখি মরলে তুই 16 দিন ধরে কেঁদেছিলিস না? তাহলে একটা মানুষের মরো সময়ে আমার খারাপ লাগাটা দোষের হয়ে গেল? খারাপ লাগলে এটা ধরে নিতে হবে কেন যে আমি তাকে প্রেমিকার মতো ভালোবাসি? মানুষ মানুষকে ভালোবাসবে, এটা স্বাভাবিক। কিন্তু একটা মানুষ সব স্বাভাবিকতা বুঝেও অস্বাভাবিক আচরণ করবে, এটা স্বাভাবিক নয়। এটা নিশ্চয়ই জানিস মাহা। মাহা চোখ নত করে রাখে। মাসুদ হেসে বলল, স্লিপ খেয়ে পড়ে গিয়েছিলি, এতে এত লজ্জা পাওয়ার কি ছিল যে সেন্সলেসই হয়ে গেলি? তোর এই লজ্জা পেয়ে ভয় পেয়ে সেন্সলেস হওয়ার গুণটা বিশ্বাস কর পৃথিবীর কোনো মেয়ের নেই। যদি ভুল না হই তাহলে তোকে কোলে নেওয়ার পর তোর রাহা আপুর কথা মনে পড়েছিল। রাহা আপু তোকে কি শিখিয়েছে আমার জানা নেই, তবে এইটুকু নিশ্চিত থাক তোর বিরুদ্ধে গিয়ে কিছু হবে না। সকালে আবার সেন্সলেস হওয়ার নাটক করলি, মায়ের কাছে অভিযোগ করলি আমাকে শায়েস্তা করতে। তোর ওইটুকু শরীরে এসব বুদ্ধি ঠিক কোন অংশে থাকে? হাঁটুর নিচ থেকে আসে বুদ্ধি? কিছুটা থেমে মাসুদ পুনরায় বলল, আচ্ছা সবকিছু বাদ দিয়ে আমার উপর তোর রাগটা আসলে কি নিয়ে সেটা বল। মাহা পরোটা ছিঁড়ে মুখে দিয়ে বলল, আপনি নিজের মতো যুক্তি দাঁড় করিয়ে নিয়েছেন। আমার আপনার উপর কোনো রাগ নেই। আপনি অস্বাভাবিক কথা বলছেন। মাসুদ দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে বলল, যুক্তি তো দাঁড় করিয়েছি, আর এটাও বের করলাম যে তুই সবাইকে নিয়ে ভাবিস সবার জন্য তোর কষ্ট হয়, শুধু আমার জন্য বিয়ের পর থেকে কোনো কিছু হয় না। বিয়ের আগে অবশ্য তুই আমাকে প্রচন্ড ভালোবাসতিস ভাই হিসেবে, আর বিয়ের পর আমি তোর জীবনের একমাত্র শত্রু হয়ে গেছি। তোর মতিগতি দেখলেই বলে দেওয়া যায় তুই নিজে অস্বাভাবিক আচরণ করছিস। এখন সবার সাথে তোর সম্পর্কের একটি বিশেষ পরিবর্তন এসেছে। যখন তখন আমার নামে নালিশ, পার্সোনাল ব্যাপার সবার সামনে বলা যায় না, এটা বোঝার মতো বুদ্ধি তোর নেই, এটা অসম্ভব। কি বলেছিস সবাইকে? আমি তোকে কিভাবে কষ্ট দিয়েছি? আমি ওটা এভাবে বলিনি। আমার কথা কেউ পুরোটা শুনলো কোথায়? কাউকে তো বলতেই পারলাম না। আপনি রাতে ফিরে আসার পর থেকে উচ্চ স্বরে ধমকাচ্ছেন, তেজ দেখাচ্ছেন, বাইরের রাগ বাড়ি আমার উপর ঝাড়ছেন। সোজা কথা সোজাভাবে বলছেন না, তেরা তেরা উত্তর দিচ্ছেন। আপনি বদলে যাচ্ছেন, আরো বদলাবেন। বিয়েটা আপনার পছন্দ হয়নি, এই জন্য সন্ন্যাসিনী হবি? কেউ আমাকে আগের মতো আর ভালোবাসে না, শুধু আপনাকে ভালোবাসে। আর আপনিও সবার মতো। তোকে রাতে কি বলেছিলাম মাহা? মনে কিছু আসলে সেটা সরাসরি আমাকে বলবি, বলেছিস? বলবো কি করে? রাতে দুম করে কোলে, সকালে যে বাক্য চোখ মেলে তাকাতেই শুনলাম, তাতে এসব বলে আপনার হাতে মার খাবো? আপনি গতবার সাইফ ভাইকে একটা ঘুষি দিয়েছিলেন, ওর সেই ব্যথা কমতে 10 দিন লেগেছিল। তুই ভেবেছিস আমি তোকেও ঘুষি দেব? আশ্চর্য মাহা, দিন দিন তোর বুদ্ধির এত অবনতি হচ্ছে। দিতেও পারেন, ঘুষি না দিলে থাপ্পড় দেয়া একদম স্বাভাবিক বিষয় আপনার কাছে, কারণ আপনার হাত অনেক বেশি চলে। মাসুদের পরিপ্রেক্ষিতে কিছু বলতে পারল না। ওর হাত আসলে অনেক বেশি চলে। মাহা তো এটার এক প্রত্যক্ষ সাক্ষী। তবে মাহার ব্যাপারটা আলাদা, এটাই মেয়ে বুঝবে না। ছোট থেকে কম বোঝে মেয়েটা, আর আহ্লাদ পেয়ে এখন একেবারে অবুঝ হয়ে গেছে। শুধু নিজের যা মন চায়, নিজের মাথায় যে বোকা বোকা বুদ্ধি আসে সেগুলোর প্রশ্রয় দেয়। ওর ছোট মাথায় বুদ্ধির চাষ করা জরুরি। মাসুদ চিন্তিত হলো, বুদ্ধির চাষ শুরু করবে কোথা থেকে? একটু জোরে কথা বললে সে ফ্যাস ফ্যাস করে কাঁদে। লজ্জা পেলে দুমদাম সেন্সলেস হওয়ার ক্ষমতা রাখে। সেই বিরল মেয়েটাকে স্বাভাবিক করতে বেশ বেগ পেতে হবে। বোঝাতে হবে মাসুদ ওকে আগের মতোই ভালোবাসে, বরং আগের তুলনায় বেশি ভালোবাসবে। তাই এটা নিয়ে অভিযোগ করা বন্ধ করে নিজেকেও এই একই স্রোতে ভাসানোর চেষ্টা করতে হবে। মাসুদের মনে হলো বাড়ির সব থেকে ছোট বাচ্চাগুলো বেশি অ্যাডভান্টেজ পায়, এই যেমন মাহা পাচ্ছে, আর ডিসঅ্যাডভান্টেজগুলো বড়দের মধ্যে খোদাই করা থাকে। না বুঝে একটা ভুল শব্দ অন্যভাবে বলে ফেলায় ঘরের বাইরে পা দেওয়া যাচ্ছে না। এই মাহাকে নিয়ে বহুত ভুগতে হবে, প্রচুর ধৈর্যের প্রয়োজন পড়বে। গতকাল কঠিন গলায় কথাটা বলা উচিত হয়নি, একেবারে উচিত হয়নি বউয়ের সাথে খুনসুটি করার ইচ্ছে পোষণ করা। মেয়েটাকে বুদ্ধি ঠিক জায়গা বুঝে লোক পায়, আর
আবার ওকে দোষ দেওয়া যায় না। ছোট থেকেই খোলা মনের মেয়ে মাহা সবার সাথে নির্দ্বিধায় জড়তাহীনভাবে কথা বলে, বিশ্বাস করে, যখন মুখ খুলে সত্যটাই বলে, ভনিতা করে না। এই সব কিছুর সঙ্গে একটু বুঝ থাকলেই মাসুদ নিশ্চিন্তে থাকতে পারত। মাসুদ বলতো, এই ঘরের চার দেওয়ালের মধ্যে কি হচ্ছে তা যেন ঘরের বাইরে না যায়। মাহা, শুধু এইটুকু মেনে চলার চেষ্টা কর, ঠিক আছে? একটা প্রশ্ন করি, হুম। এত সহজে সব স্বাভাবিক দেখানোর চেষ্টা করছেন কেন? সব তো স্বাভাবিক নয়। সবটাই স্বাভাবিক, শুধু তুই ভুলভাল চিন্তা করে সবটা অস্বাভাবিক করে তুলছিস। আর স্বাভাবিক নয় কেন? এখন আমাদের সম্পর্ক একদম নর্মাল। আমি তোকে মন থেকে মেনে নিয়েছি, এবার তোর পালা। আমার পালা? মাহার প্রশ্নে মাসুদ মাথা নেড়ে সম্মতি জানালো। মাহা খাওয়া শেষ করে প্লেট গুছিয়ে রাখে। মাসুদ ততক্ষণে শার্ট পাল্টে নিয়েছে। মাহা বিছানায় বসে পা দোলাচ্ছে। মাসুদ পরিপাটি হাতে দেখে মাহা গাল ফুলিয়ে প্রশ্ন করলো, কোথায় যাচ্ছেন? একজনের সাথে দেখা করতে যাচ্ছি। মার্কেটেও যেতে হবে। কিছু লাগবে তোর? লাগলে বল, নিয়ে আসবো। আমার ভালো লাগছে না, সারাদিন বাড়িতে বসে আছি। বিকেলে ঘুরতে নিয়ে যাব। এখন যাব। ওকে, রেডি হয়ে নিচে নাম, আমি অপেক্ষা করছি। খুশিতে মাহার চেহারা উজ্জ্বল হয়ে ওঠে। মাসুদ মুচকি হেসে নিচে চলে যায়। মাহা একটি নীল রঙা শাড়ি পরল, চুলে খোপা করেছে, সুন্দর সুশ্রী চেহারা। মাসুদ বাইক নিল না, রিক্সা নিয়েছে রিজার্ভ করে। মাহা রিক্সায় ঘুরতে পছন্দ করে। রিক্সায় পাশাপাশি বসে আছে ওরা। মাসুদ ফোনে কথা বলছে কারোর সঙ্গে। মাহা পরিবেশ আবহাওয়া পর্যবেক্ষণ করছে। আজ ভ্যাপসা গরম পড়েছে, রাস্তায় জ্যাম নেই। মাহাদের পাশ দিয়ে আরো দুটি রিক্সা ক্রস করে গেল, অথচ ওদের রিক্সা চলে তো চলে না টাইপের। মাহা খানিকটা বিরক্ত হয়ে বলল, মামা একটু জোরে চালান। রিক্সা চালক পিছনে তাকিয়ে বললেন, জোরে চালানো যাবে না, তোমার স্বামী আস্তে চালাইতে কইছে। তুমি নাকি ভয় পাও জোরে চালালে? মাহা লজ্জা পেল আর চোখে মাসুদকে দেখলো। সে এখনো ফোনে ব্যস্ত। মাসুদের তরফ থেকে কোনো শব্দ যাচ্ছে না। সে নির্বাক শ্রোতা। ওপাশ থেকে একা একা কে এত কথা বলছে, কি বলছে? মাহা মন খারাপ করে ফেলে। নিজেকে বড্ড একা লাগছে। পাশে মাসুদ আছে, তারপরে মনে হচ্ছে সে একা। মাসুদ একটা হসপিটালের সামনে রিক্সা থামিয়ে রিক্সা চালককে চা পানি খাওয়ার টাকা দিয়ে হসপিটালের গেটের কাছে এসে দাঁড়ায়। মাহা তার ছোট ছোট চোখগুলো নিবদ্ধ করে রেখেছে মাসুদের উপর। মাসুদ হসপিটালের কেন এসেছে? মাহাকে দাঁড়িয়ে থাকতে দেখে মাসুদ তাড়া দিয়ে বলল, দ্রুত চল, দেরি হয়ে যাচ্ছে। কার কাছে যাচ্ছেন? নাম বুরাক, আমার এক সিনিয়র ভাই। ও, তাহলে আপনি যান, আমি বাইরে ঘুরে দেখি। এখানে কোথায় ঘুরবি? দেখ মাহা, সঙ্গে আসতে বায়না করেছিস, এনেছি। এখন রাস্তাঘাটে উল্টাপাল্টা আবদার করে দেখ, এই রিক্সাতেই বাড়ি পাঠিয়ে দিব। গিয়ে কি করব? বসে থাকবি পাশে, আয়। বলে মাসুদের পিছু পিছু হাঁটছে। বুরাকের কেবিনের সামনে দাঁড়িয়ে আছে মাসুদ। তার ফুফাতো বোন জেনিতের রেফারেন্স দিল। বুরাক ওর কলেজের সিনিয়র হলেও মাসুদের ধারণা বুরাক ওকে চিনতে পারবে না, তাই জেনিফের নাম নিতে হবে। রিসেন্টলি জেনিতের সাথে বুরাকের বেশ সখ্যতা গড়ে উঠেছে। কিছুক্ষণ পরে একটা রোগা পাতলা ছেলে এসে দাঁড়ালো সামনে। মাসুদকে পা থেকে মাথা অবধি দেখে বলল, আপনি মাসুদ? স্যার আপনাদের ভিতরে যেতে বলেছেন। মাসুদ উঠে দাঁড়িয়ে বলল, ওকে। এরপর মাহার দিকে তাকিয়ে বলে, বসে আছিস কেন, চল। কেবিনের দরজা খুলে ভেতরে প্রবেশ করে মাসুদ। বুরাক হেসে বলল, বসো। কি নেবে, ঠান্ডা নাকি গরম? নাথিং স্যার, ইটস ওকে। ইটস নট ওকে। তুমি কি নেবে মেয়ে? মাহাকে প্রশ্ন করে বুরাক। মাহা ভরকে গেল, কি বলবে বুঝে উঠতে পারল না। দ্রুত বলল, না না, কিছু খাবো না, শুধু পানি খাবো। বুরাক এসে টেলিফোনে জুস পানি দিতে বলে। মাসুদ চেয়ার টেনে বসে, মাহাও বসলো পাশে। বুরাকের ঠিক ডান হাতে টেবিলের উপর একটা নেম প্লেট, সেখানে সারফারাজ চৌধুরী বুরাক, নিচে মনোযোগ বিশেষজ্ঞ লেখা। নিচে মনোরোগ বিশেষজ্ঞ লেখা। মাসুদ হঠাৎ সাইকিয়াট্রিস্টের কাছে এসেছে কেন? কি হয়েছে? মাহা চিন্তিত চোখে তাকালো মাসুদের দিকে। মাসুদ নিশ্চুপ হয়ে বসে আছে। এরপর চোখ সরিয়ে বুরাকের উপর দৃষ্টি ফেলতেই দেখলো বুরাক ওর দিকে তাকিয়ে আছে। চোকাচুকি হতেই ভয় আতঙ্কে কেঁপে ওঠে মাহা। চোখের পলক ফেলে সময় নিয়ে শরীর শিউরে উঠল। বুরাক মাহার চেহারায় নজর বুলিয়ে বলল, তোমার বউ তো বেশ রূপবতী মাসুদ। তোমাকে পছন্দ করলো কি দেখেই? আজকালকার জেনারেশনের পছন্দের অবস্থা দেখে আমি বেশ অবাক হচ্ছি।
মাসুদ হেসে ফেলল। মাহা অর্থ বুঝতে না পেরে নির্বাক তাকিয়ে রইল। মাসুদ হাসি থামিয়ে বলে, ওর চোখে সমস্যা, বুদ্ধি কম, তাই আমাকে পছন্দ করেছে। এটাই শুনতে চাচ্ছিলেন তো ভাই? বুরাক কলম প্রেসক্রিপশনের ওপর রেখে বলে, সেটাই, সুন্দরীদের বুদ্ধি কম থাকে। তারপর নতুন বউ, সংসার কেমন লাগছে? আজ কতদিন হলো বিয়ের? মাহার যান্ত্রিক উত্তর, আজ 2 দিন হবে। গতকাল বিয়ে হয়েছে। আর মাসুদ যথেষ্ট ভালো, সুদর্শন পুরুষ। তাকে পছন্দ না করার কোনো কারণ নেই। মাহার রাগত স্বর শুনে মৃদু হাসে বুরাক। স্বামীকে নিয়ে অত্যাধিক সংবেদনশীল মেয়েটা সামান্য একটা মজাও গভীরভাবে নিয়ে ফেলেছে। বুরাক মাহার কণ্ঠে তেজ লক্ষ্য করে বলল, আচ্ছা, তাহলে একটা প্রশ্নের উত্তর দাও। কে বেশি সুদর্শন, তোমার স্বামী নাকি আমি? মাহা এক মুহূর্ত অপেক্ষা করলো না উত্তর দিতে, সঙ্গে সঙ্গে জবাব দিল, মাসুদ। আচ্ছা, তারপর কোন ক্লাসে পড়ো? 12। বয়স? 18। নাম? আদিরা সামরিন মাহা। মাহা, বেশ সুন্দর নাম। মাসুদকে কতদিন ধরে চেনো? তোমাদের লাভ ম্যারেজ নিশ্চয়ই? না, অ্যারেঞ্জ ম্যারেজ। আর উনি আমার খালাতো ভাই। আপনি এত প্রশ্ন করছেন কেন আমাকে? জানার জন্য। এবার মাসুদের সঙ্গে কথা বলি। তো মাসুদ, তুমি? মাহা বিরক্ত নিয়ে বসে থাকে। বুরাক মাসুদকে নানা প্রশ্ন করে। হয়তো কথা বাড়াচ্ছে যাকে বলে। অপ্রাসঙ্গিক আলোচনা। মাসুদের রোগ কিংবা ওদের কথার আগাগোড়া খুঁজে পেল না মাহা। তবে রাগ হচ্ছে, মেজাজ খারাপ হচ্ছে, মাথার ব্যথা অতিষ্ঠ হয়ে যাচ্ছে। বুরাককে কেন জানি ওর পছন্দ হচ্ছে না, ভালো মানুষ মনে হচ্ছে না। তাকানো ভালো না, কথা বলার ধরন ভালো না। মানুষকে ছোট করে কথা বলার স্বভাব, মাসুদকে ছোট করে কথা বলছে, এটা পছন্দ হচ্ছে না মাহার। কথা বলার এক পর্যায়ে দরজায় কেউ নক করে। বুরাক অনুমতি দিয়ে দিল প্রবেশের। তারপরও দরজা খুলে একটি মেয়ে প্রবেশ করে। মাহা মেয়েটিকে দেখলো, উঁচু পেটটা ধরে ধীরগতিতে আসছে। বুরাক মেয়েটিকে দেখা মাত্রই চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। মেয়েটি ইশারায় বুরাককে বসতে বলে। এগিয়ে এসে মাহার পাশে সিটে বসলো। মাহা মনে হলো মেয়েটা বিদেশি, নীল চোখ, অতিরিক্ত শ্বেত ত্বক, হাসিটাও চমৎকার। মেয়েটি বলল, সোহাদ কোথায়, আসবে কখন? বুরাক বলল, বোর্ড মিটিং এ আছে হয়তো। জেঠিন যাদের কথা বলেছিল তারা? বুরাক দ্রুত মাসুদকে দেখিয়ে বলল, ও মাসুদ আর ওর স্ত্রী মাহা, আর ও হচ্ছে সম্রাজ্ঞী। মেয়েটি বুরাককে থামিয়ে বলল, আমার পরিচয় আমি দিচ্ছি। প্রিটি গার্ল, আমি শেহনাদ, জেনিথের বন্ধু। নাইস টু মিট ইউ। মাহা হাসার চেষ্টা করে বলল, আপনাকে দেখে আমারও ভালো লাগলো আপু। বুরাক বলল, তাহলে তোমরা বসো, আমরা একটু বাইরের থেকে ঘুরে আসি। শেহনাদ বলল, বাকি পেশেন্টকে কে দেখবে? এখন ঘোরার সময়? রিডিকিউলাস। ইটস আর্জেন্ট ম্যাডাম। ওকে, আসার সময় সৌহাদ্রকে দেখে আনবেন। বুরাক থমথমে মুখে মাসুদের সঙ্গে বেরিয়ে গেল। মাহা প্রসন্নিত বুরাককে হেনস্থা হতে দেখে ভালো লেগেছে। শেহনাদ সেটা দেখে মুচকি হাসে, পরপরই মুখটা গম্ভীর করে বলে, এসব টাইমলেস ম্যানার্সলেস ডাক্তারদের জন্যই হসপিটালটা রসাতলে যাবে। অসহ্য। তারপর মাহা, তুমি বলো কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। আপনি? আপনি নয়, আপনারা। আমরা দুজনেই ভালো আছি। নিজের পেটটা দেখিয়ে বলল শেহনাদ। তাই তো, আপনারা তো এখন 2 জন। আমার ভুল হয়েছে প্রশ্নে। আপনি জেনিত আপুর কেমন বন্ধু? ফ্যামিলি ফ্রেন্ড। ওর বাবা আর আমার বাবা বন্ধু, তাই আমরাও বন্ধু। তোমার শাড়িটা বেশ সুন্দর। কে পছন্দ করেছে? খালামণি। খালামণি মানে আমার শাশুড়ি। ওহো, জেনিত বলেছিল তোমরা খালাতো ভাই বোন। আমার মনে ছিল না। তারপর বলো, মাসুদকে কেমন লাগে? স্বামী হিসেবে কেমন? ভালো। তোমাকে ভালোবাসে? যাক ভালো। শুনেছি তোমরা ছোট থেকেই নিজেদের ভাই বোন হিসেবেই দেখেছো। প্রেম না থাকলে মানিয়ে নিতে কষ্ট হবে। মানুষ ভাবে বিয়ে হলেই সব ঠিক হয়ে যায়। হয়তো কিছু কিছু মানুষের ক্ষেত্রে এ কথা সত্য। তবে এমন কিছু ছেলে মেয়ে আছে যাদেরকে এই সম্পর্কের জটিলতাটা আষ্টে পিষ্টে ধরে। দীর্ঘ সময়ের একজন মানুষকে নিজের ভাইয়ের মতো দেখে ভেবে বড় হবার পর হুট করে তাকে স্বামী হিসেবে মেনে নেওয়াটা চায় না। তোমার সঙ্গে এমন হয়নি জেনে ভালো লাগলো। মাহা মলিন চেহারায় তাকায়। মনের ভেতর গোপনীয় সত্যগুলো যেন কানে ভেসে আসলো। মুখের ভালোবাসা বললেও মাহা তো সত্য জানে ওদের ভেতরে জটিল সম্পর্ক। এখনো কেউ কাউকে মেনে নিতে পারেনি। মাসুদ মেনে নিয়েছে বললেও মাহা জানে না মাসুদের বলা কথাটা সত্য কতটুকু। শেহনাদ পুনরায় হেসে বলল, তুমি কি এমন চুপচাপই থাকো? আপনি এখানে কি করছেন? এটা আমাদের হসপিটাল।
আমার চেক আপের জন্য এসেছে। আমার বরকে খুঁজে পাচ্ছি না, ফোনে পাচ্ছি না, তাই বুরাক সাহেবের কাছ থেকে খোঁজ নিতে এখানে আসা, আর এসে তোমাদের পেলাম। তাছাড়া আমার একটা বন্ধু দীর্ঘদিন ধরে মানসিক অশান্তিতে ভুগছে, সে ব্যাপারেও বুরাকের সঙ্গে কথা বলার প্রয়োজন ছিল। কি হয়েছে তার? ছোট থাকতে একটা দুর্ঘটনা ঘটেছিল, তারপর থেকে হুটহাট সেন্সলেস হয়ে যায়। পুরুষের স্পর্শে ভয় পায়, চাপা স্বভাবের, বোকা বোকা কথা বলে, নিজের স্বামীর সঙ্গ মানিয়ে নিতে পারছে না, নিজেকে সর্বদা বিষণ্ণতার চাদরে ঢেকে রাখে। ওর হাজবেন্ডের সঙ্গে কথা হলো, সে বলল ওদের সম্পর্কটা স্বাভাবিক নয়। এই ব্যাপারে কোনো হেল্প করা যায় কিনা? এমন হলে এর সমাধান কি? মাহার কণ্ঠে উত্তেজনা ও আগ্রহ প্রকাশ পেল। শেহনাদ বলল, আমি তো ডক্টর নই যে সমাধান জানবো, তবে আমার মতে এর একটা খোলামেলায় আলোচনার প্রয়োজন, যে আলোচনায় দ্বারা সামান্যের সমস্যার মূল উপড়ে ফেলা যায়। বুঝলে মাহা? মেয়েটা জানে তার সমস্যার কথা, কিন্তু বুঝিয়ে বলতে পারে না, নিজেকে ছোট করে দেখে, ভাবে সে বাকিদের মতো বুদ্ধিমান নয়, ভীষণ বোকা, তাই সবাইকে ভালোবাসতে চায়, আবেগী ভীষণ, কারোর কষ্ট সহ্য করতে পারে না, নিজেকে পরিবর্তন করতে চায় কিন্তু সেটাও পারে না, এর জন্যই হীনমন্যতায় ভোগে। আমি ব্যাপারটা নিয়ে ভেবেছি, রীতিমতো গবেষণাও করেছি। এটা শুধুমাত্র একটা রোগ, পিটিএসডি বা মস্তিষ্কে ক্ষত সৃষ্টি হলেই এমনই হয়, তবে প্রপার ট্রিটমেন্ট পেলে ঠিক হয়ে যাবে। কিন্তু তারা অতিরিক্ত আবেগী হওয়ায়, স্বনির্ভর না হওয়ায় এর সমাধান নিয়ে ভাবার মতো মনোবল পায় না। মনে জমা কথা ও ব্যথা কাজের মানুষের কাছে প্রকাশ করতে কষ্ট কমে। মাহা অন্যমনস্ক হয়ে বলে, কেউ বোকা সাজতে চায় না, কিন্তু বোকামি করে বারবার লজ্জায় পড়লে কারোরই সে কথা বলতে ইচ্ছে করে না। শেহনাদ মাহার দিকে তাকিয়ে হাসি হাসি চেহারা নিয়ে বলে, লোকে বলে আমার পর্যবেক্ষণ করার ক্ষমতা প্রখর, তাই আমি তোমাকে এই উপদেশ দিব, নিজের কাউন্সিলিং করাও। আমার ধারণা তুমিও কিছু একটা নিয়ে চিন্তিত, তোমার চেহারায় প্রকাশ পাচ্ছে সেই চিন্তার ছাপ। আমার চেহারায়? আমার কথাগুলো তুমি বেশ মনোযোগ দিয়েই শুনেছ, আগ্রহ জন্মেছে তোমার মনে, কৌতূহল দমিয়ে রাখতে পারোনি, কিন্তু বাইরের একজনের বিষয়ে তোমার মতো শান্ত স্বভাবের মেয়ের এত কৌতূহল থাকার কথা নয়। তুমি ঘামছো, চেহারা মলিন, তোমার চেহারা দেখে কেউ একটা নির্দ্বিধায় বলে দিতে পারবে তুমি এই ব্যাপারে জানার চেষ্টা করছো, হয়তো কিছুটা জানো, সেটা কতটুকু? যদি কাউকে নিজের সমস্যার কথা না বলো তাহলে সবাই বুঝবে কি করে? আমি অনুভূতি চেপে রাখতে পারি না, সবাই ভুল বোঝে আমাকে। আমার চোখ দেখো, এই নীল চোখের কিছু বিশেষত্ব আছে, অনেকের ধারণা আমি চোখ দিয়েই সম্মোহন করতে পারি, ইউনিক না? ঘণ্টাখানেক পর মাহা এবং শেহনাত এলো ওয়েটিং রুমে। শেহনাতের রিপোর্টগুলো চলে এসেছে। মাসুদ মাহার পাশে গিয়ে দাঁড়ায়। মাহা ঘেমে নিয়ে একাকার হওয়া সত্ত্বেও ঠায় দাঁড়িয়ে রইল। সামনে একজন সুদর্শন পুরুষ তার স্ত্রীকে যত্ন নিতে গিয়ে উতলা হয়ে পড়ছে। শেহনাতের হাত ধরে ওকে নিয়ে আসছে, মূলত কোলে তুলতে চেয়েছিল। শেহনাত রাজি হয়নি। চোখরাঙ্গায় বিদায় বেচারা শুধু হাত ধরতে শান্ত হলো। তবে এটাও বলেছে হসপিটালে গন্ডি পেরোলে সে তার বউকে কোলে নিবে, কেউ আটকাতে পারবে না তাকে। মাহা এই সুদর্শন ভদ্রলোককে চেনে। বউয়ের জন্য প্রিয় নেশা ছেড়ে দিয়েছিল, অথচ তার অভিনয়ের প্রশংসা পুরো দেশে এখনো চর্চা করা হয়। মাত্রাতিরিক্ত বউ পাগল এই অভিনেতা। মাহা মাসুদের দিকে তাকালো। মাসুদও হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে দেখতে পেল পাগল প্রেমিকের প্রণয়। মাহার কাছাকাছি আসতে শেহনাত বলল, এই বউ পাগল মানুষটাই আমার বর। তোমাকে আমি যে সুখের কথা বলেছি, এই তার ছেঁড়া মানুষই সেই সুখ। আর এই যে ভয়ঙ্কর পাগলামি দেখছো, তার ভস্য মতে এটা আমার জন্য হওয়া তার সর্বকালের অসুখ, যাকে প্রেম সুখ বলে। আশা করছি তোমার জীবনেও শীঘ্রই সুখের প্রেম সুখ শুরু হবে। নিজেকে সময় দাও, সবটা স্বাভাবিক হয়ে যাবে। যদি ভুল করি? সংশোধনের উপায় খুঁজে না পেলে পুনরায় আমার কাছে এসো, তবে ভুল করার ভয় না পেয়ে চেষ্টা করো। মাসুদ সরু চোখে তাকায়। দুজনে ফিসফিসানি দেখে বোঝা যাচ্ছে তারা কি নিয়ে কথা বলছে। শেহনাত চলে যেতেই মাসুদ প্রশ্ন করে, মেয়েটা কি বলছিল রে মাহা? বলা যাবে না, পার্সোনাল কথা, চলুন বাড়ি যাব। গলা কাঁপে মাহার। কষ্ট হয় মাসুদকে উত্তর দিতে না পারায়, কিন্তু কিছু করার নেই। সমস্যার সমাধান করতে হলে পরিবর্তনের প্রয়োজন। মাহা হাঁটতে শুরু করে মাসুদ বুরাককে বলল, আজ প্রথম কোনো কথা গোপন করলো মাহা। ও কখনো কারোর থেকে কিছু গোপন করতো না, হঠাৎ পরিবর্তন। বুঝতে শিখছি, শেখার চেষ্টা করছি। তুমি তো এটাই চেয়েছিলে। মাসুদ গলার স্বর নামিয়ে বলে, চেয়েছিলাম, কিন্তু হুট করে ওর পরিবর্তন অনুভব করে কেমন জানি লাগছে।
সময়ের সাথে সাথে সবকিছু হয়ে যাবে, চিন্তা করো না, ও পুরোপুরি সুস্থ হয়ে যাবে। রিকশায় দুজনে পাশাপাশি বসলেও মাঝে দূরত্ব থাকে। মাহা দূরত্ব ঘুচিয়ে মাসুদের গা ঘেঁষে বসলো। মাসুদ মাহার হাতের ওপর হাত রাখে। মাহা নিশ্চুপ চোখে বলে, আপনার হাত এত ঠান্ডা কেন? কাছে সরে আয়, তোর গায়ে জ্বর। আপনার কাছে গেলে জ্বর কমে যাবে? আপনি ডাক্তার নাকি ঔষধ? কাঁধে মাথা রেখে শান্ত হয়ে বস। যদি ঘুমিয়ে পড়ি? ঘুম আসলে ঘুমা। তখন আমাকে রাস্তা থেকে বাড়িতে কিভাবে নিয়ে যাবেন? 5 গোলা করে তুলে নেবেন ওই নায়কের মতো? মাসুদ ভ্রু কুচকে তাকালো। মাহা মাসুদের কাছাকাছি আসার চেষ্টা করছে। মাহা মাসুদের কাঁধে মাথা রাখে, তপ্ত শ্বাস ফেলে অধিকার নিয়ে বলে, আপনি শুধু আমার সঙ্গেই রিকশায় চড়বেন, আমাকে ভালোবাসবেন, আমি যা চাই তাই করবেন। করবেন তো? মাসুদ বাহাতে মাহাকে আগলে নিয়ে বলল, করব, তুই যা বলবি তাই হবে। তুমি করে বলবেন, না হলে লোকে ভাববে আমি আপনার বোন হই। তখন অন্য মেয়েরা আপনার পেছনে লেগে যাবে। অনেকে আগের মতো বিয়ের প্রস্তাব দিতে পারে। সকলে জানা উচিত আপনি বিবাহিত, তাই সবাইকে বলে দেবেন আপনি বিবাহিত আর আমি আপনার বউ, ঠিক আছে? বলে দিব। মামা, এবার একটু দ্রুত চলুন। রিকশা চালক মাসুদের কথা মতো রিকশার গতি বাড়ালেন। মাসুদ মাহার হাত বুলিয়ে দেয়। শরীরের তাপ বাড়ছে। মাসুদ বুঝতে পারে মাহা জ্বরের ঘুরে কথা বলছে। মুহূর্তেই মাহা মাসুদের শরীরের সঙ্গে মিশে গেল। 2 হাতে জড়িয়ে ধরলো মাসুদকে। জেনিত এসেছে। বসার ঘরে বসে মামা মামিদের সঙ্গে কথা বলছে। গতকাল রাতে তাড়াহুড়ো করে বেরিয়ে গিয়েছিল জেনিত। আজ আসতে পারে এমন কথা বলে যায়নি। মাসুদ মাকে ঘরে পৌঁছে দিয়ে বসার ঘরে এলো। মাসুদকে দেখে জেনিত ভ্রু নাচিয়ে বলল, এসে কি শুনলাম ভাই, তুই নাকি 1 ঢিলে 2 পাখি শিকার করেছিস? বাহ ভাই বাহ। মাসুদ বসতে বসতে বলল, তুই আবার শুরু করিস না। সবাই সত্য জানে, শুধু শুধু পতাচ্ছে আমাকে। মাহা ছোট থেকে অবুঝ, এটা জানার পরেও সবাই এমনভাবে তীর নিক্ষেপ করছে যেন আমি মহাপাপী। এই পাপীতাপী মানুষটার উপর রহম করবই। জেনিত ছোপায় মাথা ঠেকে হাসছে। মাসুদ টেবিলের ওপর রাখা কফির কাপটা নিয়ে বলল, কালোভাবে চলে গেলি কেন? আর বলিস না, ভার্সিটির এক নতুন ছাত্রকে র্যাগ ট্যাগ দিয়ে বেহাল দশা করে ফেলেছে সিনিয়ররা। কেস ফাইল হয়েছে, সেটা দেখতে গিয়েছিলাম। ছেলেটাকে পিটিয়ে আধলাশ করে ফেলেছে। তারপরেও ছেলেটা সিনিয়রদের নামই নিচ্ছে না। স্বাভাবিক, তাদের নাম নিলেও বাকি লাইফটা হেল করে তুলবে তারা। যাক, এসব বাদ দিয়ে বল, বুরাকের কাছে গিয়েছিস? তো কি হলো এখানে? আমার সাথে বুরাকের কথা হয়নি। ব্যস্ত মানুষ, বারবার ডিস্টার্ব করা যায় না, তাই এখানে চলে আসলাম। বুঝতে পারছি না। মাহাকে সেনাতের কাছে রেখে বুড়াক আমাকে নিয়ে বেরিয়ে আসে। তারপর 1 ঘন্টা কেটে যায়। মাহা যখন আসলো তখন থেকে ওর গায়ে জ্বর। কি বলিস? আচ্ছা, চিন্তা করিস না, আমি সেহনাতকে কল দিয়ে জেনে নিচ্ছি মাহার হঠাৎ জ্বর আসলো কেন। জেনিত কল দিল। কিছু সময় কথা বলে কফি মগের কানায় চুমুক দিল। মাসুদ অপেক্ষা করছে। জেনিত সেহনাতের সঙ্গে কথা শেষ করলে মাসুদ বলল, ওর ভয়ে, চিন্তা, মানসিক চাপে জ্বর এসেছে। মানসিক দিক থেকে মাহা বেশ দুর্বল, তবে এখন চিন্তার কিছুই নেই। ধীরে ধীরে মাহার মধ্যে পরিবর্তন আসবে। সেনাতের সঙ্গে মাহার কি কথা হয়েছে বলেছে তোকে? বলেছে। সেহনাথকে মাহা যেসব বলেছে তোকেও শীঘ্রই মাহা সেসব বলবে, তাই সরাসরি মাহার মুখ থেকেই শুনবি। তাছাড়া সেহনাথ আসবে জানলে তোকে আমি ওর কাছে যেতেই সাজেস্ট করতাম। আমার ওই বন্ধুর অবজারভেশন স্কিল মারাত্মক, তারপরেও মেয়েটা সম্মোহন করার বিশেষ গুণ অর্জন করেছে। তাই নিশ্চিত থাক, মাহার মানসিক অসুস্থতা দূরত্ব নিবারণ হবে। ও সুস্থ হওয়ার প্রসেসিং যে অলরেডি শুরু হয়েছে, তা এই জ্বর কমে গেলেই টের পাবি। ওর প্রবলেমটা ঠিক কি নিয়ে? অ্যাক্সিডেন্ট নাকি অন্য কিছু? ওর অপারেশনও তো ঠিকঠাক হয়েছিল। ডাক্তার বলেছিল ধীরে ধীরে সুস্থ হবে। সুস্থ হয়েছে, বাট বুদ্ধি বিকাশে কিছুটা অপরিপক্ক রয়ে গেছে। এগুলো তো ওকেও সেভাবে বলা হয়নি। ও নিজেই তো পরিপূর্ণ তথ্য জানে না, তাহলে নতুন করে কি বলবে মাহা?
জেনিতের ফোনটা বেজে উঠে জেনিত ফোন রিসিভ করতে ওপাশ থেকে অনবরত গোলাগুলির শব্দ কানে ভেসে আসে। জেনিতের কানে একটা ঠিকানা আসা মাত্রই কল কেটে গেল। জেনিত দাঁড়িয়ে পড়ে কোমরে গুজে রাখা গ্লক 23 পিস্তল বের করে যেতে যেতে বলল, আম্মুকে একটু বলে দিস আমার বাড়ি ফিরতে লেট হবে। চিন্তা করার প্রয়োজন নেই। কোথায় যাচ্ছিস? কি হয়েছে সেটা তো বল। জানি না, বলার মতো সিচুয়েশনে নেই কেউ, একমাত্র সেখানে গেলেই বোঝা যাবে কি হয়েছে। রাত 9টা। বিছানায় শুয়ে বই পড়ছে মাহা। মাসুদ বের হয়েছিল আধ ঘন্টা আগে। সবেমাত্র ফিরেছে। মাহাকে শুয়ে শুয়ে পড়তে দেখে সে এগিয়ে এসে মাহার কপালে হাত রাখে। মাহা সরে গেল। বিয়ের আগের মতো স্বাভাবিক আচরণ মাহার। মাসুদ প্রশ্ন করে, খেয়েছো? না, বসুন, খাবার আনছি। আমি আনছি, তুমি শুয়ে থাকো, বেশি ছটফট করো না, তাহলে আবার জ্বর আসবে। মাহা উঠে যেতে যেতে বলল, আসবে না, আমি এখন একদম ঠিক আছি। আপনার সাথে আমার কিছু কথা আছে, আমার মনে হয় সেগুলো আজ বলা উচিত। বলো। না খাওয়ার পর। আচ্ছা। মাহা আঙ্গুল কসলিয়ে মাসুদের দিকে তাকালো। চোখে ব্যাকুলতা, বুক ধরপড় করছে, কপাল ঘামছে, মাথা ব্যথা করছে। মাসুদকে গোপন কথা বলার মতো কি ভাববে? মাসুদকে গোপন কথাগুলো বলার পরও কি ভাববে, কিভাবে রিয়েক্ট করবে সেটা ভাবছে মাহা। শেহনাদকে কল দিলে সুবিধা হতো। যদি মাহা বুঝিয়ে বলতে না পারে তাহলে শেহনাদ বলবে, সে তো সব জানে। মাহা আমতা আমতা করে বলল, বলছি শেহনাদ আপুকে যদি কল দিয়ে রাখি। মাসুদ ভ্রু কুঁচকে বলল, তোমার আপু জুটে গেছে? আচ্ছা কল দাও যদি ইচ্ছে হয়। মাহা শেহনাদকে কল দিল। শেহনাদ কল রিসিভ করে বলল, ক্রিটিক্যাল। মাসুদকে সব বলেছে? এখন বলবো। বলো। তবে আমার মনে হয় তোমরা নিজেরা একান্তে বসে কথা বললে ভালো হতো, কিন্তু তোমার যখন অস্বস্তি হচ্ছে তখন থাকছি কলে। এবং মাসুদ ভাই দুঃখিত করার জন্য। আমি এরকম নীরব থেকেই শুনবো, বিরক্ত করবো না আপনাদের। মাসুদ রেগে তাকালো। ওর চেয়ে বাইরের একটা মেয়ে মাহার কাছে এতটা গুরুত্ব পায়? অপমানিত বোধ করলো মাসুদ। শেহনাদের কথাগুলো খারাপ লাগলো বইকি। মাহা মাসুদের দিকে তাকিয়ে আছে। ফোনের ওপাশ থেকে শেহনাদ গুনগুন করে ওঠে, যদি মিথ্যে মনে হয় সব পুনরো কথা, যদি চায়ের কাপেতে জমে নীরবতা, তবে বুঝে নিও চাঁদের আলো কতটা নিরুপায়। মাহা কথা বলো। মাসুদ ভাই, আপনি হয়তো এটা ভাবছেন আপনার বউ আপনার থেকে আমাকে বেশি গুরুত্ব দিচ্ছে। আদতে তা সত্য নয়। সবটা শোনার পর আপনি কিভাবে রিয়্যাক্ট করবেন সেটা ভেবে চিনতে করছে মাহা। আমি জানি আপনি সবটা শুনে একদম স্বাভাবিক থাকবেন, যেটা মাহা বুঝতে চাইছে না। একটা মানুষ হঠাৎ পরিবর্তন হতে পারে না, সময়ের প্রয়োজন পড়ে। তারপরেও যদি আমার কলে থাকা আপনার পছন্দ না হয় তাহলে আমি কলটা কেটে দিচ্ছি। মাসুদ দ্রুত বলল, না না, এমন কিছু নয়, আপনিও থাকুন, সমস্যা নেই। সবটা যখন জানেন তখন গোপনীয়তার কি আছে? শেহনাদ হেসে বলল, মনে মনে এমনই ভাবছিলাম। আমার ঘরেও একজন আছে, আপনার থেকেও সে বেশি পজিটিভ, তাই এমন খতরনাক জেলাসি সম্পর্কে জ্ঞান আছে আমার। মাসুদ লজ্জা পেল। মাহা লম্বা লম্বা শ্বাস নিতে নিতে বলল, আমি তখন 3তে পড়ি, স্কুল থেকে বাড়ি ফিরছিলাম। হঠাৎ দেখতে পেলাম নয়ন কাকু রিনিতা আপুকে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে। আপু আমাকে নিষেধ করলো তার কাছে যেতে। আমি দৌড়ে পালাতে যাব, এমন সময়ে নয়ন কাকুর ভাইপো অয়ন আমাকে ধরে ফেলে। আমাকেও নিয়ে গেল একটা অন্ধকার ঘরে। ঘরে কিছু দেখা যাচ্ছিল না, কোনো দরজা বা জানালা দেখা যাচ্ছিল না। আমি চিৎকার করে কাঁদছিলাম, কেউ শোনেনি। অন্ধকারে আমার দম বন্ধ হয়ে আসে। পুরো ঘর হাতড়ে একটা জানালা পাই। আমি জানালার পাল্লা খোলার চেষ্টা করি, একটু খুলতেই দেখলাম আপুকে বিবস্ত্র করে ওরা দুজনে। আমি চিৎকার দিতেই অয়ন এসে আমার ঘরের দরজা খুলে আমাকে চড় মারে, আমার গায়ে বাজেভাবে হাত দেয়। আমার খারাপ লাগে, কষ্ট হয়। তারপর আমি ওর হাতে কামড় দিই, তারপর ও সরে দাঁড়ায়, আমাকে ধরে ফেলার চেষ্টা করে কিনা জানি না। আমি খোলা দরজা দেখে দৌড়ে বাইরে চলে এলাম। মেইন রোডে আসতেই একটা সাদা গাড়ির সাথে ধাক্কা খাই, আমার ঘাড়ে থাকা ব্যাগ পড়ে যায়। তারপর কিছু মনে নেই, এসব মনে ছিল না আমার। অয়নকে দেখার পর হঠাৎ মাহা হাঁপাচ্ছে, ভয়ে থরথর করে কাঁপছে। মাসুদ মাহাকে টেনে বুকের সঙ্গে মিশিয়ে নিয়ে বলল, আর কিচ্ছু বলতে হবে না, তুই শুধু শান্ত হয়ে বস। মাসুদ মাহার মাথায় হাত বুলিয়ে দেয়। মাহা ফুপিয়ে কাঁদছে। ফোনের ওপাশ থেকে শেহনাদ বলল, আপনারা ওকে ওর অ্যাক্সিডেন্টের কথা বলেননি, এটা উচিত কার্য ছিল। বললে তখন থেকেই ওর সমস্যা হতো। ও বেশ কিছু সময়ের স্মৃতি ভুলে গেছে, এটাও ভুলে গিয়েছিল। তবে কিছু মানুষের ক্ষেত্রে
পিটিএসডি সাংঘাতিক রকমের রোগ হয়। সাময়িক সময়ের জন্য কিছু স্মৃতি ভুলে যায় মানুষ, পরবর্তীতে সেসব ধীরে ধীরে মনে পড়ে। এসব আমি বুড়াকের থেকেই জেনেছি। সুতরাং সেটার উপর ভিত্তি করে এবং মাহার আচরণ পর্যবেক্ষণ করে সেটা বুঝতে পেরেছি, সেটা হচ্ছে ওর ইন্টিমেসিতে প্রবলেম হয়। বাট একবার যদি ওর ভয়টা কাটানো যায় তাহলে হয়তো ধীরে ধীরে আপনার স্পর্শ নিতে পারবে। বিয়ের আগে থেকে ও আপনাকে পছন্দ করে, তবে আপনি প্রেমিকা বানানোর পর সে সেসব চিন্তা থেকে সরে আসে। সবার ভালো চাওয়ায় সে বিরল গুণ মাহার সেটা কাল হয়ে ওঠে। ওর অ্যাক্সিডেন্ট হওয়ার পর মাহাকে যে ডাক্তার অপারেট করে তার সঙ্গে কথা হয়েছে। মাহার মাথায় আঘাতের কারণে সেরিব্রাল ইনফেকশন অর্থাৎ অপর্যাপ্ত অ্যাক্সিডেন্টের সরবরাহের কারণে কোষগুলোর একটি গুচ্ছ মারা যায়, যে কারণে ওর বোঝার ক্ষমতা কিছু অংশ লোপ পায়। সময়ের সাথে সাথে ওর বুঝতে পারার ক্ষমতা বৃদ্ধি পেত, কিন্তু ওর মস্তিষ্কে গেঁথে থাকা সেই নিকৃষ্ট চিত্র ওকে স্বাভাবিক হতে দেয়নি। ওর থেকে ওর স্বাভাবিকতা কেড়ে নেয়। ওর নারী পুরুষের কোনো অন্তরঙ্গ মুহূর্ত দেখতো না কিংবা গল্প শুনতো না। প্রেম জিনিসটা আপনার থেকে আপনাকে দেখে যতটুকু বুঝেছিল সেটাই নির্মূল হয় আপনার প্রেমিকার কথা শুনে। বিয়ের আগে ও যদি কাউকে চোখ বুঝে বিশ্বাস করে সেটা আপনি, তাই আপনার কষ্ট হলেও আপনাকে স্পর্শ করতে সংকোচ বোধ করতো না। কিন্তু বিয়ের পর রাহা ওকে পুনরায় কিছু শিখিয়েছে, তাই আপনি ওকে কোলে নিতেই মাহা সেন্সলেস হয়ে যায়। আপনারা ওকে সবসময় এত ভালোবাসা দিয়েছেন যে ও চাইলেও কঠিন হতে পারেনি, আবেগী আহ্লাদী হয়ে উঠেছে। তবে চেষ্টা করবেন ওকে স্বনির্ভর হতে দেওয়ার। আপনাদের ছোট ছোট ব্যবহারে ও কষ্ট পায়, এটা থেকে বের হতে হবে। জীবনের সকল কঠিন মুহূর্তে ও আপনাদের কাছে পাবে না, তাই নিজের ভালোটা ওকে নিজেকেই বুঝতে হবে। ওর একটা সিটি স্ক্যান করিয়ে নেবেন, রেগুলার ওষুধ সেবন করবে, মনোবল পেয়েছে, সাহস যোগান। বাকি 5টা মেয়ের মতো ওকেও স্বাভাবিক হতে দেখতে পাবেন। লাস্ট একটা কথা, অ্যাক্সিডেন্টের পুরো ঘটনা ওকে খুলে বলুন। এখন ভয়ের কিছু নেই, তাই ওর জানা উচিত কি ঘটেছিল। মাসুদের রাশভারী প্রশ্ন। মাহার জন্য আপনি এত কিছু কেন করেছেন? শেহনাত হাসে। আমি আমার বন্ধুদের ভালোবাসি, এটা আপনার বউ মাহার জন্য নয়, আমার বন্ধু জেথিনের জন্য করেছি। জেথিন আমাকে বিভিন্ন সময়ে নানা রকম ভাবেই সাহায্য করেছে। ওর প্রিয় ভাইয়ের জন্য, ওর ভাবির জন্য এতটুকু করা আমার কর্তব্য। নিন, অনেক রাত হলো, আপনারা রাতের বাকি সময় কি করবেন সেটা ভাবুন, আমি ঘুমাই। আচ্ছা। মাসুদ শেহনাদের বলা প্রতিটা শব্দের অর্থ বুঝেছে। সে এটাও বুঝেছে মাহাকে কাছে টেনে না নিলে মাহা সর্বদা দূরে থেকে যাবে। যদি এই সংবেদনশীল সময় মাহাকে ছোট ভাবে, ও কষ্ট পেতে পারে, ভয় পেতে পারে বা কাঁদতে পারে ভেবে মাসুদ নিজেকে নিয়ন্ত্রণ করে, তাহলেই সেটা মাহার জন্য যথোপযুক্ত হবে না। আসলে তো মাহাকে আবেগী আহ্লাদী নমনীয় করার ক্ষেত্রে পরিবারের অত্যাধিক যত্নে বেশি ভূমিকা রেখেছে। মাহা মাসুদের চোখে চোখ রেখে বলল, আমি আমার অস্বস্তি দূর করতে চাই। সময় নিবি নাকি আজ? আজই। আপনার সমস্যা থাকলে বলুন। আপনার মনে যদি অন্য কেউ থাকে তাহলে অন্য উপায় খুঁজতে হবে। অন্য উপায়? আরেকটা বিয়ে। আপনাকে ডিভোর্স দিয়ে দিব। যে বর কাজে আসে না সে বর চাই না আমার। এত বড় কথা? একটু আগে কেঁদে চোখ মুখ লাল করে ফেললি। তোকে দেখে মায়া হলো বলে তোর কষ্ট হবে ভেবে নিজেকে নিয়ন্ত্রণ করছি, আর তুই আমাকে বরের কাজ শেখাচ্ছিস। আজ দেখবি বরের কাজ কত প্রকার আর কি কি। 1 ঘন্টায় তোকে সেহনাত কি এমন জ্ঞান দিল সেটা আগামীকাল জেনে নিব। যে রাতারাতি বউ আমার বেকুব থেকে বুদ্ধিমতী হয়ে গেল। আপনি আমাকে বেকুব বললেন? বলেছি, শুনতে পাসনি? আবার বলবো বেকুব মেয়ে? মাহা রেগে মাসুদের শার্টের কলার টেনে ধমকে সুরে বলল। মাসুদের ঠোঁটে দুষ্টুমির হাসি বজায় রেখে বলল, বাহ, পা ধরে ঝুলে থেকে কান্না করা বেকুব মেয়ে কলার ধরতেও শিখে গেছে। বেকুব শব্দটা ভালো না লাগলে নির্বোধ, এই ওয়ার্ডটা একদম পারফেক্ট। শুনতে তেমন খারাপ না, লেভেল আছে। আমি নির্বোধ? হ্যাঁ, এটা তুই ছাড়া পুরো দুনিয়া জানে। আজ তোকেও জানালাম। তোর চারিত্রিক গুণাবলী তোকে না জানালে হয়? মাহা আচমকায় মাসুদের কলা ছেড়ে ওর হাত টেনে ধরে কামড় বসালো। আকস্মিক ব্যথায় আটকে উঠে মাসুদ। মাহা পুনরায় কামড় বসালে মাসুদ মৃদু চেঁচিয়ে বলে, মাহা কামড় দিবি না, একদম কামড় দিবি না। আমি কামড় দিলে কিন্তু সহ্য করতে পারবি না। মাহার চেহারা রক্তিম বর্ণ ধারণ করে, চোখ মুখ আরক্ত হয়ে পরের কামড় বসাতে এমন সময় মাসুদ মাহাকে ধরে বিছানার উপর ফেলে দিল। এরপর নিজের হাতের দিকে তাকিয়ে বলল, সকালে এই কামড়ের দাগ দেখে সবাই যেটা নিয়ে কথা শোনাবে এবার সেটা করে কথা শুনবো। 1 মিনিট, শুরু।
আপনি করেছিলেন। তাহলে শেষটাও আমি করি। মাহা ঘামছে, চেহারায় ভয় প্রকাশ পাচ্ছে। স্মৃতিতে সেই অস্পষ্ট বিশ্রী দৃশ্য। মাহা চোখ বুজে আছে। মাসুদ মাহার কপালে ঠোঁট ছুঁয়ে নমনীয় কণ্ঠে বলল, এত সাহস দেখালি, এখন চোখ বন্ধ কেন? চোখ খোল, একবার আমার দিকে তাকা মাহা, দেখবি সব ভয় কেটে যাবে। মাহা চোখ মেলল। মাসুদ ওর দিকে ঝুঁকে মৃদু হাসে। পরপরই মাহার শ্বাস আটকে গেল। মাহা দুহাতে ঠেলে সামনের মানুষটিকে নড়াতে সক্ষম হলো না, বরং মানুষটি মাহার হাত নিজের কাঁধে জড়িয়ে রেখে বলল, ডিস্টার্ব করিস না। আজ রাতে যখন সেন্সলেস হোসনি, তখন এই সুযোগটা কাজে লাগাতে দে। মাহা শ্বাস নিয়ে রেগে বলল, এভাবে না বলে আমার ঠোঁট মাহা থেমে যায়। মাসুদ হেসে বলল, সমস্যা কি? আগে না বলে যেটা করলাম সেটা না হয় এবার বলে করব। তোর নিশ্চয়ই বলে করা কাজগুলোতে আপত্তি নেই। কিন্তু আমি ভেবেছিলাম চেষ্টা আমি করব। মেহনাত আপু আমাকেই এই অস্বস্তি দূর করার চেষ্টা করতে বলেছিল। সেনাত তোকে এটা বলেছে? এক্সিলেন্ট অ্যাডভাইস। নে স্টার্ট কর। রাহা আপু যা যা শিখিয়েছে তার একটা পার্টও বাদ দিবি না। আচ্ছা, বাদ দিলে দিস, এই ছাড়টুকু তোকে দেওয়া যায়, কারণ যেটা বাদ পড়বে সেটা যোগ করার দায়িত্ব আমার। বিয়ের 1 মাস পূর্ণ হয়েছে আজ। মাহা এখন পূর্বের তুলনায় কঠিন মেজাজি হয়েছে। পড়াশোনা নিয়ে ভীষণ ব্যস্ত সে। পাঠ্য বইয়ের পাশাপাশি এখন থেকেই অ্যাডমিশনের জন্য পড়া শুরু করেছে। যেভাবে হোক তাকে ভালো একটা ইউনিভার্সিটিতে চান্স পেতে হবে। মাহা প্রথমে ভেবেছিল সে ডাক্তার হবে, কিন্তু নিজের ওপর ভরসা পাচ্ছে না। ডাক্তার হওয়ার স্বপ্ন ওর জন্য নিতান্ত একটা ছেলে মানুষই ব্যাপার। যার ভুলে যাওয়ার রোগ আছে, সে চেষ্টা করলে বড় জোর সবকিছু জানতে পারবে, শিখতে পারবে, কিন্তু বাস্তবিক জীবনে তা ব্যবহার করতে পারবে না। তাই মাহা ঠিক করেছে সে ইংরেজিতে অনার্স করবে। ইংরেজিতে সে ভালো পারে, তার প্রিয় বিষয় এটা। অফিস থেকে ফিরে মাসুদ সোজা ওয়াশরুমে ঢুকেছে, একেবারে গোসল করে তারপর বেরিয়েছে। প্রেমার সঙ্গে বিকেলে দেখা হয়েছিল। মাহার কথা জিজ্ঞেস করেছিল। প্রেমা এখন সুস্থ, এটা মাহাকে জানাতে বলেছে। মাসুদ তোয়ালে নিয়ে চুল মুছতে মুছতে বিছানার উপর বসে। মাহা টেবিলে বসে পড়ছে। মাসুদ এসেছে সেটা লক্ষ্য করছে। মাসুদ গলা খাকারি দিয়ে বলল, বর সারা দিন এত পরিশ্রম করে ঘরে ফিরেছে, আর বউকে দেখো কোথায় এসে একটু আদর সোহাগ করবে তা না, বইয়ে মুখ গুজে বসে আছে। বিয়েটা কি বইয়ের সাথে হয়েছে আপনার, মিসেস রাদিয়া সামরিন? মাহা মুখটা কুঁচকে বলল, বরকে কি কোলে নিয়ে বসে থাকতে হবে? সব রেডি আছে, খেয়ে ঘুমান। এই চ্যাপ্টার শেষ না করে ওঠা যাবে না, কাল এক্সাম আছে। বউ আমার বুদ্ধি পেয়ে বদলে গেছে। আমার বোকা বউটাই ঠিক ছিল। মাহা পিছনে ঘুরে বসে। মাসুদ বরাবরের না একটা ট্রাউজার পরে খালি গায়ে বসে আছে। মাহা দ্রুত চোখ সরিয়ে নিল। মাসুদ সেটা থেকে ব্যঙ্গ করে বলল, 30 দিনে কম করে হলেও 15 বার আমাকে এইভাবে দেখেছ। হঠাৎ দেখতে না চাওয়ার কারণ কি? এই ফিটনেস সিক্স প্যাক ধরে রেখেছি কেন যদি বই না দেখে? মাহা বইয়ের দিকে তাকিয়ে বলল, আজ দেখা যাবে না। কিন্তু আমার আজ দেখাতে ইচ্ছে করছে। ইচ্ছের লিস্ট বেড়েছে। একটা ইচ্ছা আজ পূরণ করতে না পারলে ঘুম হবে না রাতে। এখন কি করব? পরীক্ষা শেষ হবে, তারপর আপনার ইচ্ছাগুলোর লিস্ট দেখব। এখন না, এখন কোনো ইচ্ছা পূরণের সময় নেই আমার হাতে। তেমন গুরুতর ইচ্ছা নেই, এই আপনি থেকে তুমিতে আনানোর ইচ্ছাটাই আছে এখন। সময় লাগবে, 15 বছরের অভ্যাস। ধুর, দুদিনে ভাই থেকে জামাই হয়ে গেলাম, রাতারাতি ভালোবাসাবাসি করে ফেললাম। এসবের কাছে এই ছোটখাটো অভ্যাস কিছু না, ট্রাই করো, হয়ে যাবে। মাহা বিরক্ত চেহারায় বলে, কাইন্ডলি চুপ করো তুমি, বিরক্ত করো না। খাবার গুছিয়ে রেখেছি, খেয়ে ঘুমাও। সকালে আবার দ্রুত উঠতে হবে। ক্লান্ত হয়ে ফিরেছ, তারপরেও এত কথা বলে এনার্জি লস করছো কেন? তুমি করে বলছি এবার আর একটা কথা বলবে না। মাসুদ উঠে এসে মাহার ঘাড়ে চিবুক রাখলো। মাহার হাত থেমে নেই। খাতার ওপর কলমের আঁচড় অনবরত পড়ছে। আইসিটির প্রোগ্রামিং চ্যাপ্টার। মাসুদ খেয়াল করে মাহার হাতের লেখার পরিবর্তন এসেছে, আগের তুলনায় অত্যাধিক সুন্দর হয়েছে। মাঝে মাঝে বিশেষ লাইনে ক্যালিগ্রাফিও করেছে। মাহা নতুন পারফিউম ব্যবহার করেছে, ঘ্রাণটা মধুর। মাসুদ মাহার গলার মুখ ঘষতেই মাহার কলম থেমে গেল। দাড়ির খোঁচায় ব্যথা পেল। মাসুদ বলল, দ্রুত শেষ করো পড়া, রাত জেগে পড়া যাবে না। দ্রুত শেষ করতে বলেও শেষ করতে দিচ্ছে না, এটা ঠিক? আনরোমান্টিক হয়ে গেছো। 2 দিন আগেও টাচ করলে সেন্সলেস হয়ে যেতে, এখন উল্টে ঝাড়ি দাও। তোমাকে ডাক্তার দেখানো ঠিক হয়নি।
মাহা মুখটা নিরেট করে বলে, চলুন খেয়ে ঘুমাই, পড়া না হলেও ঘুমটা হোক। মাহা উঠে যেতেই মাসুদ পাণ্ডুর চেহারায় বিছানায় এসে বসলো। একটা টি শার্ট পরে নিঃশব্দে হেঁটে গেল ডাইনিং টেবিলের দিকে। মাহা খাবার বাড়ছে, চেহারায় কাঠিন্য ভাবে স্পষ্ট কিছু একটা নিয়ে চিন্তিত। কষ্ট পাচ্ছে কিন্তু বলছে না। গত 2-3 দিন ধরে ব্যাপারটা খেয়াল করছে মাসুদ। মাসুদের ওপর রাগ করে আছে নাকি অভিমান করে সেটা বোঝার উপর নেই। পরিবর্তন হুট করে হয়, সবকিছু হুটহাট হচ্ছে। খাবার টেবিলে কথা হলো না। মাসুদ আগে এসেছে ঘরে, বিছানা ঠিক করে সে শুয়ে শুয়ে মাহার জন্য অপেক্ষা করছে। মাহা এলো মিনিট 10 পর। এসে ঘরের দরজা লাগিয়ে লাইট অফ করে মাসুদের পাশে শুয়ে পড়ে। জানালা খোলা, ঘর জুড়ে চাঁদের আলো পিনপতন নীরবতা। দুজন পাশাপাশি থেকেও মনে হচ্ছে পুরো ঘরে দুজনে একাকী। নীরবতা ভেঙে মাসুদে প্রথম কথা বলে, কি হয়েছে? মাহার তৎক্ষণাৎ উত্তর, কিছু না। তাহলে এইভাবে ইগনোর করছো কেন? কিছু হলে তো বলবা, না বললে বুঝবো কি করে? আমি কি কোনো ভুল করেছি? অজান্তে কষ্ট দিয়েছি? না, তেমন কিছু না, শুধু পরীক্ষার জন্যই। মাসুদ মাহার দিকে এগিয়ে গিয়ে মাহার মাথায় নিজের হাত ডান হাতের ওপর রেখে মাহাকে পিছন থেকে জড়িয়ে ধরল। মাহার চোখ গলিয়ে এক ফোঁটা পানি পড়তেই মাসুদ ভগ্ন স্বরে বলল, বলো কি হয়েছে? মাহার নাক টেনে বলে, আপনাকে ফোন দিলে আপনার পিএ ফোন রিসিভ করে, আমাকে ননদের মতো ট্রিট করে, আপনার সাথে তার মাখো মাখো সম্পর্ক বর্ণনা করে। এসব না হয় বাদিয়ে দিলাম, আপনি চরিত্রহীন নন সেটা আমি জানি, কিন্তু প্রেমা আপুর সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে সেটা জানারও প্রয়োজন বোধ যে করে না, তার সাথে থাকবো না আমি। প্রেমার সঙ্গে 3 দিন আগে রাস্তায় দেখা হয়েছিল, সেটা তুমি জানতে কিভাবে? আর আজ দেখা হয়েছে সেটা তো বলতামই, সুযোগ পাইনি বলে বলা হয়নি। জানবো না? আপনার পিএ ছবি তুলে রেগুলার সেন্ড করে আমাকে, এদিক নেই ওদিক আছে। সরুন, একদম টাচ করবেন না। বিয়ের পর কত মিষ্টি মিষ্টি কথা, আর এখন আমি আপনাকে সহ্য করতে পারছি না, শুনেছেন? বউ ছাড়া যাবে না, বউ ছাড়া ঘুম আসবে না আমার। অন্য কোনো সলিউশন থাকলে বলো। উম্মিকে বিয়ে পথ থেকে সরিয়ে অন্য সেক্টরে দিলে মেজাজ ঠিক হবে? আমাদের সম্পর্কটা বিয়ের আগেও যেমন ছিল পরেও তেমনই আছে। মাঝে মাঝে এমন মনে হয় আপনি শুধু দায়িত্ববোধ থেকেই সম্পর্কটি টিকিয়ে রেখেছেন, আমাকে ছোট থেকে বোন হিসেবে ভালোবাসছেন, সেই স্নেহ থেকেই আমার যত্ন নেন, আর স্ত্রী হয়েছে বলে আমার যেটুকু প্রাপ্য শুধুমাত্র সেটা দিচ্ছেন। মাসুদ মাহাকে ছেড়ে দিয়ে নিজের বালিশে গিয়ে শুয়ে পড়ে। মাহা নিজের মনোভাবগুলোকে সত্য ভাবলো মাসুদের এমন আচরণে। ভাই মনে মনে যা ঠিক করে রেখেছিল সকাল থেকে সেটাই প্রস্তুতি নেবে বলে সিদ্ধান্ত নিল সে। মাহা ঘুমিয়ে যেতে মাসুদ ফোন দিয়ে বাইরে চলে গেল। ফিরে আসে কিছু সময়ের মধ্যে। ঘরে ঢুকে দেখে মাহা বিছানা নেই, ওয়াশরুমে আলো জ্বলছে। মাসুদ ফোন টেবিলের উপর রাখে। মাহা ওয়াশরুমের দরজা লাগাতেই মাসুদ টের পেল মাহা আসছে, তাই মাহার দিকে তাকিয়ে বলল, আগামীকাল বিকেলে আমরা ঘুরতে যাব। সময় পাবো না, পরীক্ষা শেষ হলে আমি টানা 2 দিন রেস্ট নিব। আচ্ছা, তাহলে পরশু যাব। মাহা উত্তর দিল না। পরদিন বিকেলে মাসুদ অফিসের সব কাজ মিটিয়ে বাড়ি ফিরে আসে। মাহার জন্য পছন্দের চকলেট, আইসক্রিম, ফুল সহ একটা শাড়ি কিনে এনেছে। বউয়ের মন খারাপ, এসবের সঙ্গে মন ভালো করার সংবাদ নিয়ে তাকে সারপ্রাইজ দিবে, এটাই মাসুদের লক্ষ্য। কিন্তু বাড়ি ফিরে মাথায় হাত দিয়ে বসে পড়ল সে। রাগের চিন্তায় মাথা ছেড়ে যাচ্ছে। মায়ের ঘরে গিয়ে মাসুদ সরাসরি জিজ্ঞেস করে, মাহা কোথায়? মা সোয়েটার বুনছিলেন। ছেলের প্রশ্নে মাথা তুলে সরু চোখে তাকালেন, নির্লিপ্ত গলায় উত্তর দিলেন, তোর শ্বশুর বাড়ি গেছে, 2 দিন ওখানেই থাকবে, রাহারা এসেছে। ফোন করে বলো রাহা আপুদের নিয়ে এই বাড়িতে আসতে। তুই বল তোর ফোনের কি হয়েছে? ধরছে না। ফোন ধরছে না কেন? রেগে চলে গেছে নাকি? আশ্চর্য, রাগারাগি করেছিস, আমাকে বলবি না? এমন হলে আমি ওকে যেতে দিতাম না। ও যাওয়ার সময় বারবার করে বলে গেছে তুই যেন ফোন বন্ধ করে ও বাড়ি না যাস। ঝগড়া হয়নি, আর তুমি আমাকে না জানিয়ে ওকে যেতে দিলে কেন? কুইক মা, জলদি ফোন করো আর দ্রুত আসতে বলো ওকে। ওহ, ঝগড়া যখন হয়নি আর মেয়েটা যখন ও বাড়িতে থাকতে যাচ্ছে তখন থাকুক, 2 দিন পরে তো এমনিতেই চলে আসবে। তুই ফ্রেশ হয়ে আয়, আমি ভাত বাড়ছি। মাসুদ রাগত স্বরে বলে, তোমার এত কষ্ট করতে হবে না,
সব আমি করে নিব। তুমি শুধু তোমার বোনের মেয়েকে আনার ব্যবস্থা করো। আমার জিনিসপত্র ও গুছিয়ে রাখে। আমি এখন কিছু খুঁজে পাচ্ছি না। আচ্ছা, আমি খুঁজে দিচ্ছি, চল। মাসুদ চিন্তায় পড়ে গেল। মা বুঝতেই পারছে না সে কি খুঁজে পাচ্ছে না। ঘরে সব আছে, বউ নেই, এটা বলবে কি করে? মনটা ছটফট করছে। পড়ার টেবিল শূন্য পড়ে আছে, খুনসুটি করার মানুষ নেই। ঘরে এসে মাসুদ নীল শার্ট খুঁজে দিলেন মা। শার্ট খুঁজে পেতেই বাইকের চাবি হারিয়ে গেল। মা বিরক্ত চোখে তাকালেন। মাসুদ আমতা আমতা করে বলল, আমি খুঁজে নিচ্ছি, তুমি যাও। মা যেতে যেতে বলল, এই না, বিয়েতে তোর অমত ছিল। মাসুদ চমকে বলল, তুই জানতে? আমরা সবাই জানতাম না, তবে বিয়ের দিন জেনেছি। রাহা বলেছিল। তা এখন কি করবি? মাহামা যদি থাকতে না চায় তাহলে? কিসের তাহলে? থাকতে চাইবে না মানে? হাত পা বেঁধে ফেলে রাখবো ঘরে? মা থাকতে চায় না এমন কিছু বলেছে তোমাকে? ও কি বলেছে? উত্তেজিত কণ্ঠস্বর মাসুদের। মা কোনো উত্তর না দিয়ে মুচকি হেসে চলে গেলেন। মাসুদ ভাবে, মাহা যদি রেগে থাকে তাহলে মাসুদ ও বাড়িতে গেলেও মাহা আসবে না, রাগ দেখাবে, জেদ করবে। দুদিন গড়িয়ে সেটা দিনের পর দিন হতে পারে। মেয়েটার তেজ বেড়েছে খুব। মাসুদ ভাবছে কি করা যায়। শেহনাতের সঙ্গে মাহার বেশ ভাব হয়েছে, ওকে কিছু বলেছে কিনা। শেহনাতের পরামর্শ মাহা বেশ মান্য করে। মাসুদ শেহনাতকে ফোন দিল। রাহাত দুই ছেলের সঙ্গে খেলছে মাহা। ঘর ভর্তি খেলনার ফাঁকে ফাঁকে লুকাচ্ছে তারা, আর মাহা তাদের খুঁজছে। ওদের খুঁজে পেতেই পুরো ঘর জুড়ে হাসির ঝঙ্কার। এই মন খুলে হাসি মাহা বড্ড মিস করছে। 1 মাস পরে বাচ্চা দুটোকে কাছে পেয়ে মাহা পূর্বের মতো অবুঝ হয়ে উঠল যেন। পরীক্ষায় ভালো হয়েছে। গত 2 দিন ধরে রাত বিরাতে কল আসতো মাসুদের। উম্মি ফোন দিত। মাসুদের তার বিয়ের সঙ্গে এত কথা বলা মাহার পছন্দ না। কাজের জন্য কিছু বলাও যায় না, তারপরও সরাসরি জ্বলে যায়। গতকাল রাতে মাসুদের বাইরে গিয়ে কথা বলা মাহা সহ্য হয়নি। মাসুদ হয়তো উম্মিকে পছন্দ করে না সেভাবে, তারপরও কেন লাই দিয়ে মাথায় তুলবে? ওর উচিত ছিল প্রথমেই উম্মিকে অন্য সেক্টরে দিয়ে দেওয়া। সেটা তো করেনি। প্রেমার কথা তৎক্ষণাৎ বলেনি, এটা গুরুতর অপরাধ, তাই এর শাস্তি ওকে দিতেই হবে। তবে এ বাড়িতে আসার পেছনে আরো একটি কারণ আছে। কারণটি হচ্ছে মাহা দেখতে চায়, বুঝতে চায় মাহা চলে আসার পর মাসুদ কি করে। দায়িত্ব কর্তব্যবোধ থেকে মাহার প্রতি ভালোবাসা দেখালে সে মাহার এখানে আশা মেনে নেবে। মাহা চায় না মাসুদের মেনে নিক, কিন্তু এখন পর্যন্ত মাসুদের আসার কোনো নামগন্ধ নেই। মাহা চিন্তায় পড়ে যায়, তবে কি মাসুদ ওকে এখনো এখানে ভালোবেসে উঠতে পারেনি? মাহার অনুপস্থিতি মাসুদকে পোড়াচ্ছে না। মাহা তো কষ্ট হচ্ছে। মাহা ফোনটা নেড়ে ছেড়ে শেহনাথকে কল দিল। 2 বার রিং হতেই শেহনাথ রিসিভ করলো কল। মাহা হতাশ গলায় বলল, এখনো নিতে আসেনি। উনি মনে হয় সত্যিই আমাকে ভালোবাসেন আপু। তুমি শুধু শুধু আমাকে সান্ত্বনা দিচ্ছিলে। রাত শেষ হয়নি, তুমি দেখছি মাসুদের আদুরে বউ হয়ে গেছো বাহা। বর্ষারা একদমই চলছে না। পরীক্ষা কেমন হলো? ভালো। টেনশন হচ্ছে আপু। তুমি তো বলেছিলে উনি আমাকে না পেলে ছুটে আসবে, আসছে না তো? শেহনাথ ঠাট্টা করে বলল, তাহলে বোধহয় ভালোবাসে না। সত্যি? অস্ফুট কণ্ঠস্বর মাহার। শেহনাথ হেসে বলল, ধুর বোকা মেয়ে, তোমার বর সন্ধ্যায় ফোন দিয়েছিল তুমি আমাকে কিছু বলেছো কিনা সেটা জানতে। আমি কিচ্ছু বলিনি। দেখো দ্রুতই তোমাকে নিতে আসবে। আসলে চলে যাব? যদি চাও তোমার বর তোমার বিরহে দেবদাস হয়ে যাক তাহলে যেও না, কিন্তু আমি ভাবছি অন্য কথা। মাসুদ নাকি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। কি হয়েছে জিজ্ঞেস করার পরেও বললো না। আমার মনে হয় মারাত্মক কোনো অসুখ। তোমাকে এটা বলতে মানা করেছিল, কিন্তু আমার মনে হয় তোমার জানা উচিত। ফোনে ওর গলা শুনে ভালো লাগেনি আমার। কি হয়েছে ওনার? কেমন আছে? আমাকে বারবার ফোন দিয়েছে, রিসিভ করিনি। আমি বাড়ি যাচ্ছি আপু। উনি সুস্থ হলে শাস্তি দেয়া যাবে। অসুস্থ মানুষকে কষ্ট দিতে হয় না, তাই না বলো? মাহার যুক্তি শুনে হাসি পেল শেহনাথের। মেয়েটা লজ্জা পাচ্ছে, তাই সায় দিয়ে বলল, হ্যাঁ তাই তো, তোমার যাওয়া উচিত। হয়তো অসুখ বেড়েছে তাই তোমাকে নিতে আসতে পারিনি। তুমি বরং নিজেই চলে যাও। সাবধানে বাড়ি পৌঁছে গিয়ে দেখো বরের কি অবস্থা। আচ্ছা আপু, রাখছি। মাহা ফোন কেটে দিল। শেহনাথের ফোনে পুনরায় অন্য একটি নাম্বার থেকে কল আসে। মাসুদ কল করেছে। শেহনাথ দুজনের পাগলামি দেখে মুচকে হাসে। কল রিসিভ করতে মাসুদ তাড়াহুড়ো করে বলল, বলেছেন? বলেছি। তবে ওকে বোকা বানানো কি ঠিক হচ্ছে? রাগ করে এবার সত্যি সত্যি চলে গেলে আমি কিন্তু আর কিচ্ছু করতে পারবো না। বাড়ির বাইরে অনুমতি ছাড়া এবার 1 পা দিয়ে দেখাক। তাছাড়া বোকা বানাচ্ছি কোথায়? আমি তো অসুস্থই।
কঠিন অসুখ হয়েছে আমার, কোনো ওষুধে কাজ হচ্ছে না। হ্যাঁ তাই তো, এই অসুখ তো যে সে অসুখ না, প্রেমের অসুখ। ভালোবাসার অভাবে, বউয়ের অভাবে রোগটা হয়েছে। বউ এলে নিজেই সুস্থ হয়ে মাহাকে নিয়ে ওর লাস্ট কাউন্সিলিং করিয়ে নেবেন আগামীকাল। আমি বলে রেখেছি, ডক্টর ফারহা ওর লাস্ট ডোজের মেডিসিনটা আনিয়ে রেখেছেন। ধন্যবাদ সেহনাত। শেহনাত হেসে ফোন কেটে দিল। মাসুদ অপেক্ষা করছে তার বউয়ের জন্য। আজ বাড়ি ফিরুক মাহা। খুব চালাক হয়েছে তাই না? স্বামীকে শায়েস্তা করা শিখে গেছে। ওর এই চতুরতার মজা টের পাবে আজ। কত সাহস মেটার, মাসুদের ভালোবাসা পরীক্ষা করে। রাত 11:18। মাহা সবেমাত্র বাড়ি ফিরেছে। সবাই ঘুমিয়ে পড়ছে। মাসুদ একাই জেগেছিল। মাহা চুপি সেরে দরজা ঠেলে ঘরে ঢুকলো। মাসুদ চোখ বুজে আছে। মাহা পা টিপে টিপে মাসুদের শিউরে এসে দাঁড়ায়। বেশ কিছু সময় মাসুদের চেহারা অবলোকন করে। দাড়িগুলো বড় হয়েছে। গতকালও খেয়াল করেনি মাহা। মাসুদের ঘন দাড়ি মাহার ভালো লাগে। মাহা তো মনে মনে চায় দাড়িগুলো বয়স্কদের মতো লম্বা করে ফেলবে, একটা চাচা চাচা ভাব আসবে। আর তাহলে কেউ তার মাসুদ চাচার দিকে নজর দেবে না। দিন দিন মানুষটা সুন্দর হচ্ছে। এভাবে সেজে গুজে বাইরে গেলে মেয়েরা তো নজর দেবেই। ওদের কি দোষ? সব দোষেই জানাবে। মাহা মাসুদের মাথায় হাত রাখলো। তাপ বোঝা যাচ্ছে না। মাহা নিজের হাত উল্টো পুনরায় তাপমাত্রা পরখ করে। একদম স্বাভাবিক তাপমাত্রা। মাসুদ নড়ে চড়ে উঠতেই মাহা দ্রুত ছিটকে পেছনে সরে যায়। এরপর হামাগুড়ি দিয়ে খাটের নিচে চলে যায়। মাসুদ ড্রেসিং টেবিলে আয়না দিয়ে বিরাজনার মতো হাত পা এক করে লুকিয়ে থাকা মাহাকে দেখে মুচকি হাসে। আতঙ্কে মেয়েটার মুখ শুকিয়ে গেছে। মাসুদ খুক খুক করে কেসে ওঠে। বা হাতের টেবিলের উপর রেখে থাকা পানির গ্লাসটা মেঝের উপর ফেলে জোরে জোরে কাশে। মাসুদকে যক্ষা রোগীদের মতো কাশতে দেখে মাহা দ্রুত খাটের নিচ থেকে বের হয়ে দৌড়ে বাইরে চলে গেল। চোখের পলকেই জগ ভর্তি পানি নিয়ে হাজির হলো। মাসুদকে পানি পান করিয়ে বিছানায় শুয়ে দিল সাবধানে। মাসুদকে শুয়ে কাতর গলায় প্রশ্ন করে, তুমি কখন এলে? কি হয়েছে আপনার? শরীর খারাপ লাগছে অনেক? খালামণিকে ডাকবো? পানি খাবেন? ঔষধ নিয়েছেন? আমি ঠিক আছি। তুমি আবার আসতে গেলে কেন? ঘুরতে গিয়েছিলে, আনন্দ করতে গিয়েছিলে আমাকে রেখে। আমার কি হয়েছে বা হবে তা নিয়ে তোমাকে ভাবতে হবে না। তুমি যাও। আপনিও তো আমাকে আনতে গেলেন না, গেলেই তো চলে আসতাম। কেন যাব? তুমি তো শান্তিতে থাকতে চেয়েছিলে। আমি তো তোমাকে শান্তি দেইনি। এই জন্যই তো আমার থেকে পালিয়ে বেড়াচ্ছ। আপনি ঝগড়া করতে চাচ্ছেন? না, তুমি কি চাও বলো? আমি আবার কি চাইবো? কিছু তো চাও। এই চাওয়ার মধ্যে নিশ্চয়ই আমি নেই। থাকলে তুমি আমার কাছে থাকতে। ঘুরতে যেতে চেয়েছিলাম বললে রেস্ট চাও, অথচ আমি বাড়িতে আসার আগেই বাবাদের বাড়ি চলে গেলে। তুমি যাও, আমার দেখাশোনা করার জন্য তোমার প্রয়োজন নেই। মাসুদ বালিশে মুখ গুজে শুয়ে রইল। মাহা পিছনে এসে অস্থিরতার হাসপাস করছে। পুনরায় বলে উঠল, যার মনে আমার জন্য দরদ নেই তার সঙ্গে আমি কেন থাকবো? তুমি যখন থাকতে চাও না তখন যেখানে মন চায় চলে যেও। আমি নিজে অনুমতি দিচ্ছি, কেউ কিছু বলবে না। তুমি যাও মাহা, আমি তোমাকে আটকে রাখবো না। মাহা চোখ মাসুদের ফোনে। সাইলেন্ট করে রাখা ফোনটায় অনবরত SMS আসছে উম্মির। তাকে কেন অন্য সেক্টরে নিয়োগ করা হলো? সে কি করেছে? তাকে কিছু কেন জানানো হয়নি? এসব লিখেছে, কল দিচ্ছে। মাহা কল রিসিভ করে সালাম দিল। মাসুদ ভাবলো মাহা নিজের ফোনে কথা বলছে, তাই সেটাকে গুরুত্ব দিল না। ফোনের ওপাশ থেকে ভেজা কণ্ঠস্বর ভেসে আসে, আমার অপরাধ কি সেটা তো বলবেন স্যার। উনি এখন ব্যস্ত আছেন। আগামীকাল অফিসে যাওয়ার পর এটা নিয়ে কথা বললে ভালো হয় আপু। রাত অনেক হয়েছে, ঘুমান। কে? মাহা, তুমি কেন ফোন ধরেছ? স্যার কোথায়? এত রাতে স্যারের ফোন তোমার কাছে কেন? মাহার মেজাজ খারাপ হলো উম্মির ওপর না, মাসুদের ওপর। বিয়ের মিষ্টি খাওয়ানোর পাশাপাশি বউটাকে দেখানো উচিত ছিল। মাহা যেতে চেয়েছিল, মাসুদ সঙ্গে নেয়নি। তাই এখনো অনেকেই জানে না মাহা মাসুদের খালাতো বোন। মাহা নিজ থেকে খুব কম মানুষকে স্বয়ং জানিয়েছে যে তার স্বামী মাসুদ। আর সে মানুষের তালিকায় উম্মিকে যোগ করবে? বিবাহিত পুরুষের পেছনে লেগে থাকা বেহায়া মেয়েকে কিছু গা জ্বালানো কথা না বললে মাহার নিজেরই রাতে ঘুম আসবে না। তাই বেশ জমিয়ে জমিয়ে বলল, আপনার স্যার এখন আমার পাশেই শুয়ে আছে। আর আমাদের সম্পর্কটাই এমন যে একত্রে থাকার জন্য রাত দিন দেখার প্রয়োজন নেই। মানে কি যাতা বলছো? মাসুদ মাহার দিকে ফিরল, দেখলো মাহার কানে ওর রাখা ফোনটা।
মার চোখ দিয়ে যেন আগুন ঝরছে। তা দেখে মাসুদ ডান হাতের লাজুক ভঙ্গিতে গলা ছেড়ে ঘাড় অব্দি হাত বুলিয়ে মুচকি হাসে। মাহা বলল, যা তা নয় আপু, আপনাকে বোধহয় আমাদের সম্পর্ক নিয়ে বেশি কিছু বলা হয়নি, তাই অজান্তেই আবার স্পাই হয়ে নানা কাজ করে দিয়েছেন। ভেবেছিলাম যদি পরিচয় জেনে যান তাহলে মাসুদের খোঁজ খবর এভাবে নাও দিতে পারেন, তাই কিছু বলিনি। কিন্তু এমন রাত বিরাতে বিরক্ত করা আমার পছন্দ না। আপনাকে কাজের প্রেসারে দেখতে ভালো লাগছিল না। রাতেও কত চাপে থাকেন কাজের, যে রাত 12টা-1টার পর স্যারকে ফোন দিতে হয়, তাই আপনাকে অন্য সেক্টরে দেওয়া হয়েছে। তোমাদের সম্পর্ক? তোমার কোন পরিচয়? যে শালীন পরিচয় একটা মেয়ে একটা ছেলের ঘরে যখন তখন সেই ছেলেটারই বুকে মাথা রেখে ঘুমোতে পারে, যখন তখন সেই ছেলেটার স্পর্শে মাতোয়ারা হতে পারে। মাসুদ চোখ বড় বড় করে তাকায়। এসব শুনে দ্রুত গিয়ে মাহার কোলে মাথা রাখে। মাহার বাম হাত নিজের চুলে ছুঁয়ে ইশারা করে চুল টেনে দিতে মাহা সেটাও নোট করে বলল, এই যে দেখুন, এখন আপনার স্যার আমার কোলে মাথা রেখে শুয়ে আছে, আমি তার চুল টেনে দিচ্ছি। তুমি স্যারের বউ? মাহা মাসুদের দিকে ফোনটা এগিয়ে দিয়ে বলল, নিন এই নির্বোধ উম্মিকে আমার পরিচয় জানান। এত কিছু শুনেও মাসুদ দ্রুত ফোনটা কেড়ে নিয়ে বলল, মাহা, আমার একমাত্র বউ উম্মি। আমাদের প্রাইভেট মোমেন্টে ডিস্টার্ব না করলে খুশি হব। রাখছি। মাসুদ ফোন কেটে মাহার দিকে তাকালো। মাহা জোরে জোরে চুল টানছে, মনে হচ্ছে সবগুলো চুল আজকে গোড়া থেকে তুলে ফেলবে। মাহা মাসুদের চুল ধরে ঝাঁকিয়ে বলল, আহা উম্মি, কত দরদ! সুন্দরী মেয়ে দেখলে মাথার শব্দ ঠিক থাকে না, তাই না? কি এমন বললাম যে আবার রেগে যাচ্ছ? এত ব্যাখ্যা দিয়ে নরম গলায় কথা বলতে হবে কেন এই মেয়ের সাথে? তুমি যে বললে। আমি বলবো, আমার পেছনে তো লাগছে না। আপনি কেন বলবেন? নিজে আশকারা দিয়ে মাথায় তুলেছেন বলেই তো এই দশা। আচ্ছা, আমার ভুল হয়েছে। এরপর থেকে কঠিন বসের মতো কথা বলবো, ঠিক আছে? এখন বলো, ডেফিনেশন যেভাবে দিলে ওভাবে একটা ট্রায়াল দিলে কেমন হয়? কিসের ট্রায়াল? কি ডেফিনেশন? আপনার না আমাকে প্রয়োজন নেই, সরুন, আমি এক্ষুনি চলে যাব। মাসুদ মাহার কোমর জড়িয়ে শুয়ে পড়ল। মাহা রেগে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে। মাসুদ মাথা নাড়িয়ে নরম গলায় বলল, তুমি গেলে আমার কি হবে? কিচ্ছু হবে না, বেশ ভালো থাকবেন। নতুন নতুন সুন্দরী মিষ্টভাষিনী পাবেন। আমার দরকার আছে নাকি? আছে, প্রচুর। তুমি গেলে আমার শরীর ভালো থাকবে না, তাপমাত্রা বেড়ে যাবে, অস্থির লাগবে, ঘুম আসবে না, খেতে পারবো না। মিথ্যা কথা। এত কিছু হলে বাড়ি এসে 7 ঘন্টা বসে থাকতেন না, ছুটে গিয়ে নিয়ে আসতেন আমাকে। আমি অপেক্ষা করছিলাম, কিন্তু তা তো হবে না। আমি গেলেই তো আপনার শান্তি। প্রেমা সুস্থ, তোমাকে এটা বলতে বলেছিল। তোমার প্রসঙ্গ ব্যতীত ওর সঙ্গে আর কোনো কথা হয়নি আমার। উম্মির বাবা আমাদের বেশ পুরনো এমপ্লয়ি, তাই ওকে কিছু বলতে পারি না। তবে আজ যা করলে তারপর বলতে বাধ্য হতে হবে। এইভাবে একটা বাইরের মেয়ের জন্য ঘরের বউ চলে গেলে আমার বেশ সমস্যা হবে। মাহা মাসুদকে স্বাভাবিকভাবে কথা বলতে দেখে ভ্রু কুঁচকে তাকালো। এই লোক নাকি অসুস্থ? এখন তো একদম সুস্থ, কাশি নেই, গলার স্বর পরিষ্কার, অর্থাৎ নাটক করছিল। মাহা রেগে বলল, আপনি না অসুস্থ ছিলেন? এখন সুস্থ। সি, আই এম পারফেক্টলি ওকে। নাটক করছেন? চেহানাত আপুকেও মিথ্যে বলেছেন? মিথ্যা বলিনি, আমার সত্যি কঠিন অসুখ হয়েছে। যতবার বউ চোখের আড়াল হবে আমার ততবার অসুখ হবে। চোখের সামনে না থাকলে সেটা দুঃখের অসুখ, আর সামনে থাকলে সুখের অসুখ। তুমি জলজান্ত একটা অসুখ মাহা। এই অসুখে অসুস্থ হয়ে আমার বেহাল দশা হয়ে গেছে, বুঝতে পারছো না কেন? মাহা অভিমানে মুখ গোমরা করে থাকে। মাসুদ ইশারা করে শাড়ির প্যাকেট দেখিয়ে বলল, শাড়িটা পরে আসো। এত রাতে? অসম্ভব। ওকে, আমি পরিয়ে দিচ্ছি। না। চেঁচালো মাহা। মাসুদ দুষ্টু হেসে বলল, আরে সমস্যা নেই, আমি ভালো শাড়ি পরাই। মনে নেই প্রথম দিন তোমাকে আমি নিজের শাড়ি পরিয়ে দিয়েছিলাম? খারাপ হয়েছিল? আজও সুন্দর লাগবে, আসো। মাহা দ্রুত সরে গিয়ে বলল, না, একদম না। ও বউ, এত নানা করো কেন? মাঝে মাঝে হ্যাঁ হ্যাঁ বলতে কি সমস্যা? বরটা শান্তিতে থাকুক চাও না কেন? এত নিষ্ঠুর কেন? আমি নিষ্ঠুরী? আপনি শাড়ি পরানোর নাম করে অন্য কাজ করেন। আপনাকে আমি হাড়ে হাড়ে চিনি, শাড়ির নাম মুখে আনবেন না আর। এই কথা? তাহলে তো আজ শাড়ি পরিয়েই ছাড়বো। মাহা নিচে নেমেই দৌড়। মাসুদও দৌড়াচ্ছে। বিছানার এপাশে ওপাশে পর্দার আড়ালে টেবিলের চতুর্দিকে ঘিরে ওদের ছোটাছুটি। হাসতে হাসতে ক্লান্ত হয়ে পড়ছে মাহা, তবুও থামছে না। মাসুদও ছাড়বার পাত্র নয়। মন যখন যাচ্ছে বউকে শাড়িতে দেখবে, তখনই যাই হয়ে যাক না কেন আজ বউকে শাড়ি পরাবেই।
মাহা দরজা পার করে বাইরে ছুটে যেতে যেতে বলল, ধরতে পারলে পরবো। এখন শুধু শাড়ি পরানোতে ক্ষান্ত হব না বউ, কড়া ওষুধ প্রয়োজন। আজ রাতে তুমি ঘুমানোর চিন্তা বাদ দাও। যেভাবে ছোটাচ্ছ, যতক্ষণ ছোটাবে তত সময় ঘুম থেকে দূরে থাকবে। আজ তোমাকে ছাড়বো না। আমি নালিশ দিব। ওসব নালিশ আমার কিচ্ছু যায় আসে না। আর তোমার মুখ দিয়ে এখন নালিশ বের হবে না সেটা জানি আমি, তাই ভয় দেখিয়ে লাভ নেই। একবার ধরি, তারপর দেখো বরকে ফেলে যাওয়ার চিন্তা করার কি পরিণতি হয়। মাহা ছুটতে ছুটতে রান্নাঘরে চলে আসে। মাসুদ রান্নাঘরে ঢুকে ছিটকিনি তুলে দিল। মাহা আতকে তাকায়। ছিটকিনি খোলার সাধ্য নেই ওর। ওর থেকে বেশ উঁচুতে ছিটকিনি। লাফিয়ে খোলার চেষ্টা করতে করতে ওকে মাসুদ ধরে ফেলবে। মাহা দেওয়ালে পিঠ ঠেকিয়ে হাঁপায়। মাসুদ গরমে শার্টের উপরে দুটো বোতাম খুলে বুকে ফু দেয়। এরপর শার্টের হাতা গোটাতে গোটাতে এগিয়ে আসে। মৃদু হেসে বলে, এবার কোথায় পালাবে বউ? মাহা হার মেনে নিল। ক্লান্ত হয়ে তাকের উপরই বসে পড়ে। মাসুদ মাহার কাছে গিয়ে ওকে পাঁচকল করে তুলে নিল। মাহা দুহাতে মাসুদের গলা জড়িয়ে ধরে। মাসুদ ছিটকিনি খুলে মাহাকে কোলে নিয়ে সিঁড়ি বেয়ে বেডরুমে আসে। মাহাকে বিছানার উপর বসিয়ে শাড়ি বের করে দরজা লাগিয়ে দিল মাসুদ। মাহা করুণ চোখে তাকায়। মাসুদ অনড় কণ্ঠে বলে, ওভাবে তাকালেও আজ গলবো না। গলবো তো বিশেষ ঔষধিতে। প্রস্তুত তো সেটা দেওয়ার জন্য? মাসুদের চোখের সংকেতে মাহা নিজের দৃষ্টি নত করে ফেলল লজ্জায়। মনে মনে বলল, আপনার এই অসুখ যেন সারা জীবন থাকে মাসুদ। আপনার এই প্রেমা সুখ আমার সব থেকে প্রিয় সুখ। সুখের শুরুটা আপনাকে দিয়ে শুরু হয়েছিল, শেষেরটাও যেন আপনাকে ঘিরেই হয়। ভালোবাসি আপনাকে। নরনারীর ভালোবাসা কি সেটা বোঝার পর থেকে শুধু আপনাকেই ভালোবাসি। মাসুদ মাহাকে শাড়ি পরিয়ে ওকে বিছানায় বসিয়ে রেখে লাইট অফ করলো। জানালার পর্দা সরিয়ে কাঁচ লাগিয়ে দিল। তাদের আলোতে মাহাকে স্পষ্ট দেখা যাচ্ছে। মাসুদ মাহার সামনে এসে বসে। মাহার হাতটা নিজের শক্ত হাতের মুঠোয় পুরো ধীরকণ্ঠে বলে, ভালোবাসি মাহা। স্ত্রী এবং প্রেয়সী হিসেবে বিয়ের আগে কি সম্পর্ক ছিল সেটার উপর ভিত্তি করে নয়, এই পবিত্র বন্ধনটির কারণে আমার মনে তোমার জন্য যে অনুভূতি জন্মেছে তা মৃত্যুর আগ অবধি মিটবে না। কথা দিচ্ছি, সারা জীবন আগলে রাখবো, ভালোবাসবো, সব আবদার মেটাবো, সকল ইচ্ছা পূরণ করব, সব কথা শুনবো, সব রাগ সহ্য করব। সবকিছুর পরিবর্তে তুমি শুধু দুটি কথা দাও মাহা, ঝগড়া, রাগ, মারামারি, কাটাকাটি যাই হোক না কেন, আমাকে ছাড়া বাবার বাড়ি, নানার বাড়ি, দাদার বাড়ি, চাচা, ফুপু, মামা সহ কারোর বাড়ি যাবে না। আর আমি যা বলবো তাই মেনে চলবে। পারবো না। মাসুদ ঈষৎ বিস্ময় নিয়ে প্রশ্ন করে, কি? কেন? আপনার লাস্ট লাইনের জোর অনেক। যা বলবেন তাই মেনে চলার মধ্যে সবকিছু পড়বে। বইয়ের অতিরিক্ত বুদ্ধি আমাকে ডোবাবে। আগামীকাল গিয়ে বোকা বানানোর কাউন্সিলিং করাবো আমি। বুঝবে লস হয়েছে, এই লোকসানের ক্ষতিপূরণ আগে নিয়ে নিই, তারপর বাকি সব দেখছি। মাসুদ মাহার দিকে এগিয়ে যেতেই মাহা পিছিয়ে যায়। এক পর্যায়ে দেওয়ালের সাথে মিশে গেল পিঠ। লাজুক আরক্ত চেহারা মাহার। মাহার কপালে এসে পড়া একগুচ্ছ অবাধ্য চুল ওর কানের পেছনে গুজে দিল মাসুদ। মাহা চোখ তুলে তাকায়। চোকাচুকি হয়। মাসুদ হেসে মাহার কপালে ঠোঁট ছোঁয়ায়। মাহা চোখ বুজে নেয় সুখে। এরপর খুবই স্বল্প স্বরে আওড়ে ওঠে, ভালোবাসি। অসংখ্য ধন্যবাদ সবাইকে গল্পটা পুরোপুরি শোনার জন্য। এবং আপনারা কেমন ধরনের গল্প শুনতে চান সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে যে জানেনি কী করতে হবে, চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। গুড নাইট এভরিওয়ান।